আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো আসলে আমাদের অলরেডি ১২ টা পর্ব, আসলে ১২তম পর্ব শেষ। ১২টি পর্ব। আজকে হচ্ছে আমাদের কি বলা হয় ১৩তম পর্ব। এটাকে যদি আমরা খুব করে এক্সপ্লেইন করি, সেক্ষেত্রে হচ্ছে আজকে লাকি 13। আর আজকে আমাদের মাঝে এমন একজন গেস্ট আছেন, যার আ কি বলা হয় যে সে একজন পাবলিক ফিগার বলতে পারেন। মোটামুটি তার ফেসবুকে ফলোয়ার আছেন 23K, প্রায় 23,000 প্লাস হবে। হচ্ছে কি বলা হয় যে আমাদের প্রোগ্রামে যে উদ্দেশ্যটা থাকে যে আমরা আসলে কেউ দাবায় রাখতে পারবে না, আমাদের কোনো ডিসেবিলিটি, কোনো মানুষকে আমাকে দাবায় রাখতে পারবে না। আমাদের ডিসেবিলিটিকে কি বলা হয় যে ডিসেবিলিটি শত শত বাধা থাকুক না কেন, সকল বাধাকে, প্রতিবন্ধকতাকে জয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না প্রোগ্রামে। আর কেউ দাবায় রাখতে পারবে না প্রোগ্রামের যে আমরা যেটা লাইনটা আসলে নেওয়া হয়েছে নামটা, সেটা হচ্ছে আমরা বঙ্গবন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে সেই লাইনটি আমরা আসলে চুজ করা, যে কেউ দাবায় রাখতে পারবে না ৭ই মার্চের ভাষণের কথা আপনারা সবাই জানেন। সেই ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মনে করি যে প্রতিবন্ধী ব্যক্তিকে কোনো প্রতিবন্ধকতাই আমাদেরকে দাবায় রাখতে পারবে না। সেজন্য হচ্ছে আমাদের আজকের গেস্ট, স্পেশাল গেস্ট, যেটা বাহারউদ্দিন রায়হান ভাই, তাকে আমরা ডাকতেছি। সে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আই থিংক আমরা আসলে আজকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। কারণ হচ্ছে যে কোনো প্রতিবন্ধকতা যে আসলে লাইফে বাধা হইতে পারে না, সেটা আসলে কি বলা যায়, আমাদের মাঝে যারা প্রতিবন্ধী ভাই বোনরা যারা আছে, যাদের আসলে অনেক ধরনের ডিসেবিলিটি আছে, তারা যেই প্ল্যাটফর্ম গুলো তৈরি করতেছে, আই থিঙ্ক এটা আসলে দেখার মতো, বলার মতো, জাস্ট ওয়াও। এটার জন্য হচ্ছে যে আমি আসলে আজকে বাহার ভাইকে আহ, অনুরোধ করবো যে আসলে আমাদের মাঝে আমি আসলে তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করব। কারণ হচ্ছে আমার দেখা মতে যারা বাংলাদেশে আমাদের যে পাবলিক ফিগার আছে, তাদেরকে যখন আমি ফেসবুকে মানে যে ইয়েগুলোতে, পেজ গুলোতে তাদের নক দেওয়া হয়, তারা খুব কম মানুষ রেসপন্স করে। এটা হচ্ছে একটা জায়গা। সেই জায়গা থেকে আমি বাহার ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি সিআরডিডির পক্ষ থেকে, পার্সোনালি আমার পক্ষ থেকে, যে ধন্যবাদ যে বাহার ভাই রেসপন্স করেছেন এবং তার ফোন নাম্বার সবকিছু দিয়ে, এবং হচ্ছে যে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের প্রোগ্রামে দিয়ে সে আহ, কি বলা যায় আসবে। এটা আমার কাছে আসলে খুবই আহ, ভালো লাগতেছে, খুবই অস্থির লাগতেছে। জাস্ট এটা কিন্তু ভাই কোনো ইনফর্মাল মানে ফর্মাল কোনো আড্ডা নেই, ইনফর্মাল একটা প্রোগ্রাম। আমরা আসলে কিছু জানতে চাই, কিছু জানাইতে চাই, মানুষের মাইন্ড সেট পরিবর্তন করতে চাই, জাস্ট এইগুলো। আমি আসলে অনেক কথা বলি ভাই, বলে ফেললাম, কারণ আপনি অনেক কথা বলেন সেই জায়গা থেকে। যাই হোক, আপনার পরিচয়টা আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি ভাই, বলেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে। আর স্পেশাল ধন্যবাদ জানাই আমাকে সুন্দর একটা প্রোগ্রামে সিডিডিআর আর ডি, সি আর ডি। সিআরডিডি সিআরডিডি আমি আপনাদের প্রোগ্রাম, আপনাদের পেজ, বিশেষ করে আপনাদের ওয়েবসাইট, এগুলো খুব সুন্দরভাবে সময় নিয়েই ঘুরে দেখেছি। চমৎকার কাজ করছেন, আমি অবাক হয়েছি আপনি এই কাজগুলো দেখে। সেজন্য মন থেকে ইচ্ছে প্রকাশ হলো, তাই আমি ইয়া করি নাই, না করে দিনের সাথে সাথেই সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তাই সেই একটা প্রোগ্রামে, প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়, সেজন্য ধন্যবাদ। আমার পরিচয় হচ্ছে আমার নাম, নাম তো পরিচয় নয়, আমার নাম হচ্ছে বাহারুদ্দিন রায়হান। আবার প্রথম পরিচয় হচ্ছে যে আমি একজন স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, আমার দুটি হাত নেই। আর ফ্যামিলিগত পরিচয় যদি হয়, আমার মা আছে, আমার আর কোনো ভাই বোন নেই। আমি আর প্রফেশনালি যদি চিন্তা করেন, আমি দুইটা প্রতিষ্ঠান চালাই। একটা হচ্ছে কেমনেযাবো.কম, সেটার ফাউন্ডার এবং সিইও হিসেবে বর্তমানে আছি। আর একটা খাবার লাগবে, সেটারও সিইও এবং ফাউন্ডার হিসেবে কাজ করছি। চট্টগ্রামের প্রথম অনলাইন ক্যাটারিং সার্ভিস, যেটাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা। বিশেষ করে এটা বাংলাদেশেও ধরা যায়, ক্যাটারিং সার্ভিসকে অনলাইন প্ল্যাটফর্মে একদম অ্যাপ ভিত্তিক, ওয়েবসাইট ভিত্তিক কেউ আনতে পারে না, আমি আনছি। সেটা লকডাউনের পরে এখন একটু স্টপ আছে, আমার ফাইনাল ইয়ার পরীক্ষা চলতেছে তো ইউনিভার্সিটিতে, সেটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আবার চালু হবে। এ হচ্ছে আমার মোটামুটি ছোট্ট একটা পরিচয়। গ্রেট ভাই। আসলে মানে আমি তো কেমনে যাবো ডট কম টা জানতাম, বাট ওইটা খাবারের ক্যাটারিং সার্ভিসটা জানতাম না। সেটা শুনে আসলে ভালো লাগতেছে, এবং নামটাও সুন্দর আসলে। মানে দুইটা নামের মধ্যে একটা অন্যরকম একটা ফিল আছে আসলে, ভালো লাগে আসলে। সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রোগ্রাম গুলা হচ্ছে যে
লাস্ট যে 12টা প্রোগ্রাম আমাদের করলাম, সে জায়গা থেকে আসলে আমাদের সেই লাইফটা আসলে যেখান থেকে শুরু হয়, কারণ হচ্ছে কি সবাই আমাদেরকে আমাদের হচ্ছে যে এইভাবে কিন্তু কন্টিনিউ কোনো প্রোগ্রাম হয় না। আমাদের হচ্ছে যে ভাই যারা সেলিব্রিটি থাকে তাদেরকে সবাই চিনে, সবাই জানে, তাদের নিয়ে সব জায়গায় কথা হয়। কিন্তু আমাদের হচ্ছে যে সেলিব্রিটির সাথে একটা মিক্সড আপ করে আমরাও সেলিব্রিটি, আমাদেরও তো আসলে কি বলবো যে এই যে আপনি যে চিন্তা করছেন, আপনি 2টা প্রতিষ্ঠানের ফাউন্ডার এন্ড সিইও হিসেবে কাজ করতেছেন। এই যে একটা অ্যাচিভমেন্ট, এই যে একটা কি বলা যায়, বর্তমান সময় আপনি চিন্তা করেন বাংলাদেশে যত মানুষ আসলে বেকার আছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের যারা প্রতিবন্ধকতা আছে তারা কিন্তু পরিমাণে বেশি, কিন্তু আমাদেরটা হয় কি সামনে কেউ নিয়ে আসে না। ব্যাপারটা হচ্ছে আমরা মিডিয়াতে ধরেন যে 2-1 জন মানুষকেই দেখবে, বাট আমরা চাচ্ছি যে সিআরডিডি চাচ্ছে যে এইখানে সকল প্রতিবন্ধী মানুষেরই তাদের জীবন ব্যবস্থাটা, জীবনের স্ট্রাগল পিরিয়ডটা শুরু। ভাই সাকসেস দরকার নেই, কারণ সাকসেস তো সবাই এন্ড অফ দ্য ডে খুব কম মানুষ হবে, খুব কম মানুষের পাবলিক ফিগার হিসেবে আমরা জানবো। বাট আমার কথা হচ্ছে যে আমাদের লাস্ট হচ্ছে যে জাহিদ নামে একটা ছেলে ছিল রাজশাহী থেকে, তার আপার লোয়ার লিম হচ্ছে যে আপনার 4 হাত পার কথা বললেই আপনার নাই বললেই চলে। আসলে ও কিন্তু ক্রিকেটার হইতে চায়, খুব একটা ট্যালেন্ট ছেলে। ওরে আমি নিয়ে আসছিলাম, ও হচ্ছে যে আই থিঙ্ক সামনে ক্রিকেটের জন্য নিবন্ধন করছে, আর হচ্ছে আজকে ওর ইন্টারমিডিয়েট রেজাল্ট দিছে, খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। এই যে দেখেন মানুষগুলোকে আমরা কি করতেছি, সামনে নিয়ে আসতে পারতেছি না। ব্যাপারটা হচ্ছে যে আমারও ডিসেবিলিটি আছে, আমার হচ্ছে যে 4 হাত পায়ে আমার প্রবলেম আছে, কিন্তু হচ্ছে যে আমি মুভমেন্ট করতে পারি, আমার হচ্ছে ডিভাইস ব্যবহার করি, অ্যাসিস্টিভ ডিভাইস। এই যে আমরা যে স্ট্রাগল করে এই পর্যন্ত অ্যাচিভ করতেছি, এই গল্পগুলো সবার কাছে শোনানোর জন্য আজকে আমাদের প্রোগ্রামটা, যে আসলে সাকসেস হিস্টরি সবাই শুনবে, বাট হচ্ছে তার স্ট্রাগল পিরিয়ডটা সবাই শুনবে না। আমাদের এই প্রোগ্রামকে অনেককে যখন ডাকি তখন অনেকে বলে যে ভাই আমি এখন পর্যন্ত সাকসেসফুল হইতে পারি নাই, আমি আসলে এখন পর্যন্ত যাওয়ার যোগ্য না। ভাই তুমি যোগ্য না কেন সেটাই আমার দরকার। তোমার সেই যোগ্য হওয়ার জন্য প্ল্যাটফর্ম পাও নাই, তার জন্য তুমি যোগ্য হও না। ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে যে আমরা মূল প্রোগ্রামে চলে যাই, সেটা হচ্ছে যে আজকে আপনার কাছ থেকে শুনবো যে ছোটবেলাটা শুনবো এবং মানুষের গ্রহণযোগ্যতাটা কেমন। তারপর হচ্ছে আপনি এই যে ইউনিভার্সিটি লাইফ এবং হচ্ছে আপনার ফ্যামিলির স্ট্রাগল পিরিয়ডটা টোটাল হচ্ছে যে আমরা চাই যে আপনার সেই গল্পগুলো শুনে অন্যান্য মানুষগুলো, অন্যান্য বলতে হচ্ছে যে আমাদের প্রতিবন্ধী ভাই বোনের মানুষ একটা মোটিভেশন পাক, এবং হচ্ছে আমাদের সমাজে যারা অপ্রতিবন্ধী ভাই বোনরা আছে তারা যেন আমাদের জায়গা, তাদের জায়গা থেকে আমাদের যে দৃষ্টিভঙ্গির কথাটা আমরা সবসময় বলি সেটা যেন একটু পরিবর্তন হয়। এটাই হচ্ছে প্রোগ্রামের উদ্দেশ্য আসলে। এখন ভাই আমরা ছোটবেলাটা বলবো। আমি ছোটবেলার কথা বলতাম, তাই তো? জি মানে জি, আমার যে ছোটবেলাটা কেমন, কারণ তার আগে বলে দিই আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একদম। শিওর। হ্যাঁ 100%। ওকে ওকে। শোনাও কারণ যাচ্ছে, আমি ভালো যে দেখাও যাচ্ছে। ওকে ওকে, না আমি সবগুলো তৈরি করে রাখি, প্রায় ইন্টারভিউ হয়তো। জি জি, আহ, ছোটবেলায় হচ্ছে যে আমার ব্যাপারে আপনার অডিয়েন্স যারা আছে তারা কিরকম জানে আমি জানি না, আপনিও কতটুকু জানেন জানি না। আমি হচ্ছে জন্ম নিয়েছি দুটি হাত নিয়ে, একদম স্বাভাবিক যেভাবে হয় সেভাবে। আমার যে দুটো হাত নেই সেটা একটা অ্যাক্সিডেন্টের কারণে কেটে ফেলতে হয়েছে। আমি একটা পাখিকে একদম ছোটবেলায় 2004 সালে 30 অক্টোবর একটা পাখিকে মানে বিদ্যুতের জায়গা থেকে অর্থাৎ খুঁটি থেকে তাড়াই দেওয়ার জন্য, ওই আটকে গিয়েছে মনে করেন, তাড়াই দেওয়ার জন্য আহ ইয়া করছিলাম, মানে উঠে গিয়েছিলাম, সেখানে আমাকে বিদ্যুতের শককে স্পর্শ হয়ে আমি আমার দুইটা হাত পচে যাওয়ার কারণে মেডিকেলে কি হয়ে এলাম, মেডিকেলে দুইটা হাত কেটে ফেলতে হয়। এরপর 6 মাস ছিলাম মেডিকেলে। মেডিকেল থেকে 6 মাস থাকার পর গ্রামে ফিরে গেলাম। আহ গ্রামে ফিরে গিয়েছি কিন্তু দুইটা হাত নেই, তখন একদম ছোট ছেলে। তখন তখন বয়স কত ব্যান্ডেজও আপনার? করা। তখন 8 নাকি মেবি 9 হবে, ওই রকম আর কি, আচ্ছা। 8-9 এর মধ্যে। হুম। আহ স্বাভাবিকভাবে একটা মফস্বল গ্রামে, মফস্বলও বলা যাবে না, একটা গ্রামে মানে দুটি ডানা নেই, একটা পাখির দুটি ডানা নেই, একটা চিড়িয়াখানার বস্তু বলেন জন্তু বলেন যেটা বলেন, আমাকে নিয়ে গিয়েছে, সবাই দেখতে আসতেছে, এর মধ্যেই সময় কেটে গেল। আরো 6 মাস মেডিকেলে, 6 মাস ওখানে কেটে গেল, কেউ হেল্প না করলে, হেল্প ছাড়া চলতে পারতাম না। এইভাবেই জীবনটা কাটছে ছোটবেলায়। এখন আমি তো স্বাভাবিক প্রক্রিয়ারই মানুষ, আমার ছোটকাল থেকেই কারো কাছ থেকে কোনো কিছু এমনি এমনি পেয়ে যাওয়ার জিনিস আমার গ্রহণযোগ্যতা কম ছিল। আমার ক্ষেত্রে আমি এমনি এমনি নেওয়াটা খুব গ্রহণ করতে একটু কষ্ট হতো। তাও ওয়াশরুমে যাওয়া থেকে, গোসল করা থেকে শুরু করে, ভাত খাওয়াই দেওয়া থেকে শুরু করে, কাপড় পরিধান করা থেকে শুরু করে, সবগুলোতেই যেটা করতে হয়
অন্যজনের হেড নিয়ে করতে হয়। এখন এই জিনিসটা আমাকে প্যারা দিচ্ছিল, মানে এই কিভাবে সম্ভব। আমি আস্তে 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 চিন্তা করলাম যে না, এইভাবে তো লাইফ লিড করা সম্ভব না। লাইফ লিড করতে হলে তো নিজের ক্যাপাবিলিটি, নিজের যে সক্ষমতা সেটাই থাকতে হবে, অন্যজন দিয়ে বেশি দূর যাওয়া যায় না, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকে। সেই মেন্টালিটিকে আস্তে আস্তে সবগুলো নিজের মধ্যে আয়ত্ত আনার জন্য চেষ্টা করলাম। অনেকে আমাকে প্রশ্ন করে যে সরাসরি আমি কোনো ট্রেনিং নিয়েছি কিনা, আমি যে কাজগুলো করলাম, এই যে এটা করতেছি ওইটা করতেছি, আম, যে কাজগুলো করছি আজকে ইজিলি যে কোনো একটা কাজ আমি করে ফেলছি, কোনো প্রশিক্ষণ আমার প্রয়োজন ছিল কিনা বা নিয়েছি কিনা, না, এটা কোনো প্রশিক্ষণের প্রয়োজন ছিল না। তো ছোটকালে আপনি গ্রহণযোগ্যতার কথা বলছেন, আমি হ্যাঁ, বড় হওয়ার ক্ষেত্রে আমার 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 বাবা নেই, আমার ভাই বোন কেউ নেই, আমি আমার একমাত্র ছেলে মায়ের এবং একমাত্র সন্তানই, আমার ভাই বোন কেউ নেই। আমি ওই দুঃখী মায়ের এভাবে বড় হওয়া। আর গ্রহণযোগ্যতা এটা কোথাও যদি কেউ পিছায় পড়ে, তার যদি যদি হাতও থাকে, তারও গ্রহণযোগ্যতা নেই সমাজে। সমাজটা হচ্ছে যে এমন একটা সমাজ যেখানে সবকিছুই অর্জন করে নিতে হয়। সমাজটা হচ্ছে এমন কিছু সমাজ যেখানে আহ আপনি যে পারেন, আপনি যে আলো, আপনার যে আলো আছে সেটা আপনি নিজে যদি জ্বলে না ওঠেন, অন্যজনে আপনাকে জ্বালাইতে আসবে না, জ্বালিয়ে দিতে আসবে না। সেটা হয়তো এখন যেভাবে বলতেছি, যত সুন্দর করে গোছায় বলতেছি, তখন সেটা গোছায় বলার সক্ষমতাও ছিল না। কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমার জন্য আমাকে করতে হবে, আমার জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার জন্য আমাকে। এখন সমাজে যে প্রতিবন্ধকতা, গ্রহণযোগ্যতা ছিল না, কিভাবে সেটা তুলে আনছি সেটা যদি আমি উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই। আহ আমি ধরেন ক্রিকেট খেলি, যখন হাত ছিল আমি ক্রিকেট খেলতাম। এখন যদি হাত নেই, আমি ক্রিকেট খেলার মাঠের স্টেডিয়ামের যেখানে দর্শক সেখানের একজন হয়ে গেলাম, আমি খেলতে পারছি না। তখন আমি যদি সারা জীবনেই ওই ক্রিকেটের দর্শক সারিতেই বসে থাকি, আমার যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে, আমার যদি তালিকা আমি অ্যাক্টিভিটিস আনতেছি না, মানে আমি যদি জাস্ট সবসময় যদি দর্শকই হয়, তাহলে আমাকে দর্শক হিসাবে বিবেচনা করবে, স্বাভাবিক। আমি ওই দর্শকের মধ্যে না থেকে আমি ক্রিকেটে ইনভলভ হয়ে গেলাম। কিভাবে, আমি তো খেলতে পারি না, ক্রিকেট খেলতে পারি না, তাহলে কিভাবে ইনভলভ হলাম? ক্রিকেটের আয়োজক হলাম আমি। আমি ক্রিকেট আমি আয়োজন করবো, তোমরা সেখানে খেলবা। আমার এলাকায়, আমার ওয়ার্ডে, আমি সেই বুদ্ধিটা মাথায় নিয়ে আমি একমাত্র রায়হান নেতৃত্বে আমি একমাত্র প্রথম গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট আমি আয়োজন করেছি। আমি আহ একটা পিছিয়ে পড়া মাঠকে আমি সবাইকে নিয়ে বলতে, এখানে তোমরা কাজ করো। আমি মাঠে নামে গেছি, আমি কোনো কাজ করতেছি না, আমি দেখাচ্ছি ওদেরকে কাজ করতেছি। এটা তারা ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ, আমাদের তো খেলা, বা আমি তাদের বলে সবাইকে সবার জন্য নাস্তা নিয়ে আসো। এটা একটু মানে ওই বয়সের ওই রকম থাকে, এই সবার নাস্তার খরচ আমি দিব, টাকা আমি দেবো, এই সবার জন্য ইয়া নিয়ে এইরকম জিনিসটা আমি ওইভাবে ক্রিয়েট করছি। ক্রিয়েট যখন করছি, তখন 10টা পোলাপাইন আমার কথায় চলতেছে, দেখা যাচ্ছে। তারপর আমি কিছু জ্ঞান জানলাম, কোথায় কিভাবে কাজ করে, পত্রিকা পড়লাম, এটা করলাম, ওখানে কথা বললাম। কিছু একটা ট্রেনিং নিয়েছিলাম ছোটকালে আইন ও সালিশ কেন্দ্রের সহায়তায়। এটা রাইটস এর উপর, অধিকারের উপর, আমার যে অধিকার সেটা কিভাবে আমি গ্রহণ করব, সেই জিনিসটার উপর মাথায় তো বুদ্ধি খুলে গিয়েছে। তো আমি এলাকায় কোনো একটা প্রবলেম হয়েছে, যেমন ধরে কারো আইডি কার্ডের প্রবলেম হয়েছে, কারো ভাতার প্রবলেম হয়েছে, এরকম প্রবলেম গুলোর জন্য মানুষ মেম্বারের কাছে নাকি মেম্বারের কাছে গিয়েছে, বাট সে সমাধান দিতে পারছে না। প্রথমবার আমি বললাম যে ওইটা তো একদম ইজি, আসেন আমার সাথে যান, কাজটা আপনি বসে করতে পারবেন, এটা একদম সিম্পল ব্যাপার। সেই চিন্তা করে আহ সেভাবেই আমি আমার ইয়া গ্রহণযোগ্যতা আস্তে আস্তে তৈরি করলাম। আজকে মানে একজনে করলাম, ওনার থেকে আমি একটা সম্মান পাচ্ছি, আরেকদিন এরকম করে নেটওয়ার্কটা বেড়ে যাচ্ছে সমাজে অটোমেটিক্যালি। আমি যখন সমাজের জন্য একটা একটা সম্পদ হয়ে যাচ্ছিলাম, সমাজকে যখন
অল্প অল্প কিছু দিতে পারছি, সমাজ তখন আমাকে গণনা শুরু করছে। আবেগ দিয়ে সমাজ আমার সৌন্দর্য দিয়ে, আমার আবেগ দিয়ে, আমি অসহায়, এটা দিয়ে কখনোই কেউ কাউকে পৃথিবীতে গণনা করবে না, এটা একদম স্বাভাবিক। এখন আমি যদি চোখের পানি ছেড়ে দিই, আমি যদি না আমাকে খাওয়াই দাও, আমি এইগুলো বললে, আবেগ দিয়ে বললে ভাই পৃথিবীতে কেউ কারো পক্ষে করার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। করবে কেন একটা মানুষ আপনাকে? আপনাকে একটা মানুষ আপনাকে সর্বোচ্চ ভালোবেসে করতে পারে 2 বার, তৃতীয়বার, চতুর্থবারে আসবে না। সেজন্য আপনি যখন সম্পদ হয়ে যাবেন, প্রয়োজন আপনাকে ইউজ করুক। আপনি প্রয়োজনীয় তো, আপনার তো প্রয়োজন একটা প্রোডাক্ট হয়ে গেলে আপনাকে সবসময় ইউজ করবে। তো সেই জন্য আমি ওইভাবেই আমার ছোটকাল থেকে আমি আমার আহ যে কমিউনিটিতে যেভাবে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন আমি তা তা করেছি, এইভাবে আমার গ্রহণযোগ্যতা বাড়িয়েছি। মানে এইটা হচ্ছে যে আমরা আসলে মূলত কাজ করি একটা ট্রেনিং বেজ অর্গানাইজেশন হিসেবে। আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোভাইড করি। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমাদের ট্রেনিং গুলো হচ্ছে কি গতানুগতিক ট্রেনিং গুলো আমরা প্রোভাইড করি না। একটু ডিফারেন্ট মেইন স্ট্রিম ট্রেনিং যেগুলো দিচ্ছে সেগুলো। কারণ হচ্ছে আপনার গতানুগতিক ট্রেনিং আমাদের স্বপ্ন তৈরি করে না। গতানুগতিক ট্রেনিং হচ্ছে আমাদের স্বপ্নগুলাকে ওয়েলফেয়ার করে, যে কেউ দিবে আমি খাবো, এই টাইপের করে। আমাদের ইয়েস, কথা হচ্ছে ইয়েস। কেন আসলে এই ট্রেনিং করবো। আমি আপনার সাথে ঠিক ওই যে গ্রহণযোগ্যতা এবং হচ্ছে আপনার টেকনিকটা, এটা হচ্ছে আমাদের ভাই বোনদের শেখা দরকার। কারণ হচ্ছে দেখেন বারবার আপনারা কিন্তু গভর্নমেন্ট বলেন, তারপর বিভিন্ন অর্গানাইজেশন বলেন, সবাই কিন্তু একই কথা বলবে, মেইন স্ট্রিমিং করতে চায়, মেইন স্ট্রিমিং করতে চায়। কিন্তু মেইন স্ট্রিমিং করতে হলে ভাই যে টেকনিকটা অ্যাপ্লাই করছে বাহার ভাই, যে উনি ওনার গ্রহণযোগ্যতা তৈরি করছে, উনি কিছু কিছু জিনিস আইডিয়া করছে যে এইগুলো আমি করব, আমি যেগুলো পারতাম না, আমি ক্রিকেট খেলতে পারি না, বাট এটা আমি আয়োজক হব। ব্যাপারটা হচ্ছে আমি চাকরি পাচ্ছি না, বাট আমি চাকরিদাতা হবো। ভাই কিন্তু 2টা প্রতিষ্ঠান কন্ট্রোল করে, সেই 2টা প্রতিষ্ঠানে ভাইয়ের এমপ্লয়ি আছে, তাহলে ভাই কিন্তু একজন অর্গানাইজার। ভাই মাথায় ছিল যে আমাকে তুমি এভাবে নিবা না, তাহলে তুমি আমাকে এইভাবে গ্রহণ করো। ব্যাপারটা এইভাবে হচ্ছে যে আমাদের যে ইয়েস। সমাজে যারা আমাদের ভাই বোনরা আছে তাদেরকে আমি বলবো যে সবসময় ঠিক আমিও কিন্তু আপনার মতোই চিন্তা করি আসলে, মানে এত বড় ভাবে না পারলেও ছোট ভাবে, যে সমাজে যারা আমার গ্রহণযোগ্যতা দিচ্ছে না, বাট গ্রহণযোগ্যতা আমি কিভাবে তৈরি করব সেই জন্য হচ্ছে কি আমাকে আমার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি লাস্ট হচ্ছে যে কিছুদিন আগে একটা মানে করলাম, ফেসবুকে পোস্ট দিলাম যে আমার চিল্লাই মানে একা চিল্লাইতে হবে। কারণ হচ্ছে 10 জন চিল্লাইলে যদি কেউ বাইসা বলে কে চিল্লাইছে, আমাদের স্টুডেন্টরা যারা আছি তারা কিন্তু বলি যে স্যার আমি চিল্লাই না, আমি চিল্লাই না। 10 জনের উপরে দোষ মানে আমরা চাপাই। ব্যাপারটা হচ্ছে আমাকে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমাকে চিল্লাইতে হবে নিজের একা। চিল্লানোর পরে সবাই যখন আমি ফোকাস হবো, ধরুন হচ্ছে আমরা বিভিন্ন হিন্দি মুভি দেখি, সেই জায়গায় হচ্ছে যে আমির খানের লাস্ট যে মুভিটা ছিল, সে একটা কি করছে যে গড যেন তাকে ফোকাস দেয়, সেই জন্য হচ্ছে কি সে আপনার হলুদ ক্যাপ একটা পড়ছে, ইয়েলো কালার। তো ব্যাপারটা হচ্ছে আমাকে ফোকাসে নিয়ে আসতে হলে আমাকে চিল্লাইতে হবে। চিল্লানোর পরে তখন মানুষ যখন আমার দিকে তাকাবে তখন বলতে হবে যে ঠিক আছে ভাই আমরা এই কাজটা করতে চাই, আমি এই কাজটা করতে চাই, আমরা বলা যাবে না এখানে, আমি করতে চাই। তখন আমার লাইনটা তৈরি করতে হবে, যেমন ভাই তৈরি করছে যে এই মাঠটা সবাইকে ইন্সপায়ার করছে। তারপরে খাবারের ব্যাপারটাকে খাবার নিয়ে আসো সব আমি করবো। উনি ক্রিকেটের সাথে ছিল, এখন পর্যন্ত আছে উনি অর্গানাইজার হিসাবে। আমাদের কিন্তু এই বিষয়গুলোকে খুব ভালো করে ফোকাস করতে হবে, কারণ হচ্ছে লাইফে ইম্পর্টেন্ট পার্ট। সবাই বলবেন যে বাহার ভাই আপনাকে সবাই চিনে, উনি কিন্তু চিনার জায়গাটা তৈরি করছে, 1 বছরে হয় নাই। আর এক যে বছর হয়। লাস্ট হচ্ছে যে আপনার মাশরাফি একটা কথা বলতেছিল যে লাইফ কখনো রকেট সায়েন্স না। আমরা সবসময় চিন্তা করি কি আমার সাথে অনেকে, মানে আমরা লাস্ট বোধ হয় 70+ তাদেরকে হচ্ছে যে আপনার এন্টারপ্রেনারশিপের ট্রেনিং প্রোভাইড করছে, যেটা গতানুগতিকের বাইরে, যেটা হচ্ছে আমাদের প্রতিবন্ধী ভাইরা করতে পারে আসলে। করার পরে সবাই চাচ্ছে যে আজকে আমি পেজ খুলবো, কালকে আমি রাতারাতি বড়লোক হয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে যে জীবন তো এইটা না আসলে। আপনাকে সাস্টেইন করতে হবে। সেই সাস্টেইন করার জন্য আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলো আমাকে জানাবে। তখন মানে বিষয়গুলো হচ্ছে যে ওই লাইফ কখনো টার্নিং হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলে রেভলিউশন ঘটায় দিলে এরকম সবার ক্ষেত্রে হবে না। কিছু কিছু মানুষের জায়গা হবে, বাট ওইটাও সাস্টেইন করে না। আমরা সবসময় হচ্ছে অর্জন করব কষ্ট করে, দেন হচ্ছে যে না আমি গর্জন দিতে পারবো, যে অর্জন করলাম কষ্ট করে, জোরে আমি গর্জন দিতে পারবো। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। জি ভাই আমি একটা আপনাকে আরেকটা কোশ্চেন করবো। জি ভাই আপনি বলেন। আমি একটু এখানে যারা অডিয়েন্স আছে তারা
স্বাভাবিক বা ডিসেবিলিটি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা এর বাইরেও যারা আছে তারা, আহ, আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে বলছি, আমি কিছু বাস্তব বিষয়ের কথা বলি, খুব সংক্ষেপে শেষ করব। আমি প্রতিবন্ধী যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে পরিচয় হয়েছে আমার এইটে ওঠার পর থেকে। আমি যখন এইটে পরীক্ষা দিয়েছি তখন আস্তে আস্তে আমি বেশ কয়েকটা প্রতিবন্ধী সংগঠনে অ্যাড হয়েছি। তার আগে কিন্তু আমার ভিন্ন চিন্তা দিয়ে সমাজে একটা আমি জায়গা ক্রিয়েট করেছি, আমার গ্রহণযোগ্যতা হয়েছে। এবার আসেন প্রতিবন্ধী সংগঠনে আমাদের কক্সেস বাজারে বাইতুল সরব একটা সংস্থা রয়েছে, তাদের হাসপাতাল, চিকিৎসার বিভিন্ন চক্ষু হাসপাতাল নিয়ে তারা প্রতিবন্ধীদের নিয়ে সাইট ট্রাভার্স এর সহযোগিতায় প্রতিবন্ধীদের নিয়ে কিছু কাজ করেছিল, সংগঠিত করা তাদেরকে, তাদেরকে অ্যাওয়ারনেস করা, দীর্ঘদিন তাদেরকে সমবায়ের ভিত্তিতে কিছু কাজ করা। ওই সুবাদে তাদের সাথে অনেকদিন আমার চলা, 2-3 বছর তাদের সাথে আমার চলা। একটা কথা জিনিস যেটা দেখছি তাদের মধ্যে, আসলে আমি দোষারোপ কাউকে করতেছি না, বাট আমার খারাপ লাগে যে আহ, আমি ছাড়া আমি ছাড়া আমার সংগঠনে যারা ছিল, আমি একদম নতুন সদস্য ঢুকেছি, ওই দিনের পর থেকে যারা ছিল তারা প্রত্যেকের একটা টার্গেট ছিল, এখান থেকে তারা কিছু খাবে, Yeah. হয় মিটিং আসবে, হয় নাস্তা খাবে, হয় এখান থেকে কোনো একদিন টাকা পাবে, হয় সংগঠনের পরিচয় দিয়ে সে প্রতিবন্ধী ভাতাটা সংগ্রহ করবে। তার শুধুমাত্র এই সংগঠনে থাকার এইগুলোই উদ্দেশ্য। আমি 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 লাইফের যখন গোল সেখানে, বড় ছিল না, আসলে গোলটা বড় ছিল না, জাস্ট ওই ছোট হ্যাঁ, ছোট এর মধ্যে এইগুলোই তার কাছে পাওয়া ছিল। তো আমি ওখানে প্রায় বলতাম যে আপনারা এখানে আসছেন কেন, কি করে। রাইট। তারা, আমি যখন কথা বলছি তাদেরকে যেগুলো কথাগুলো বললাম, তারা সিস্টেম আমাকে সেক্রেটারি, সভাপতি এই জায়গায় ঢুকে দিচ্ছে সরাসরি মেম্বার থেকে। আমি তাদেরকে বললাম যে দেখেন আমি এখানে জয়েন হয়েছি 1 বছর হচ্ছে, তো আপনারা আমাকে কেন, বা সবার আমার সিনিয়র তো অনেকে আছে এখানে সাংগঠনিক ভাবে, তাদেরকে দিচ্ছেন না। তারা বলছে রায়হান, তোমার যে জিনিসটা তুমি যেটা বুঝো বা তুমি যেটা কথা বলতে পারো সেটা অন্য কেউ পারে না। না, অন্য কেউ তো পারাইতে হবে, তাদেরকে করেন না, তাদেরকে ওইটি আমি মোটিভেট দিব, সমস্যা আমি সময় দিব, তাদেরকে বই পড়তে বলেন না, তাদেরকে চিন্তা চেতনা করতে বলেন না, শুধু খাবো খাবো খাবো, শুধু খাওয়ার চিন্তা করলে তো অনেকে মানুষ একদিন বিরক্ত হয়ে যাবে, আর খেতেও দিবে না, তখন কি করবে। এখনো কিন্তু আমি গত 2-3 দিন আগে অ্যাফিলিয়েট মার্কেটিং এ সিএসআইডি, আমাদের ঢাকা থেকে হয়তো জেনে থাকবেন, সিএসআইডি থেকে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ট্রেনিং করার সুযোগ হয়েছে আমার, রাবি ভাই করিয়েছে। ওখানে 25 জন রেজিস্ট্রেশন করেছে, না 40 জন রেজিস্ট্রেশন করেছে, 25 জন জয়েন হয়েছে। প্রথম দিন ছিল 25 জন, লাস্ট দিন আস্তে আস্তে 12 জনে চলে আসছে। প্রত্যেকেই শুধু শুধু ট্রেনিং এ জয়েন হওয়ার সাথে সাথে লিভ নিয়ে নেয়, তাদের এগুলো দরকার নাই শিখার। ওই লাস্টের দিন তাদের 720 টাকা করে একটা অনার করবে, ওই অনারটাই তারা। ট্রেনিং কেমন হয়েছে, সুন্দর করে বুঝিয়েছি কিনা, কোনো প্রশ্ন নেই তাদের, কোনো রিপ্লাই নেই, কোনো কমেন্ট নেই, কোনো ফিডব্যাক নেই, কিন্তু লাস্টের দিন প্রত্যেককে প্রত্যেকে কলের উপর কলের উপর কল, কিসের জন্য, টাকাটা এখনো তাদের কাছে যায় নাই, এটার জন্য। আমি অবাক হই তাদের এই জিনিসগুলো দেখলে, কারণ আমাদের মেন্টালিটিটা এটা ঢুকে গেছে। থ্যাংক ইউ রাহাত ভাই, থ্যাংক ইউ রাহান ভাই। আমি আসলে আপনাকে কি বলবো, এই যে মানে আপনার ইয়াং জেনারেশন আসলে এই যে চিন্তা আমরা করতেছি, আসলে আমাদের যে পজিটিভ একটা চিন্তা ভাবনা, যে এটা কিন্তু আসলে অনেক দরকার ছিল। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের সাস্টেইনেবিলিটি জায়গা থেকে আমরা চিন্তা করি, আমরা শুধু দেখবেন যে জব সেক্টরটা চিন্তা করতেছি, আমরা গভর্নমেন্ট জব লাগবে ভাই, গভর্নমেন্ট জব না হইলে আমরা শেষ হয়ে যাব। তারপর হচ্ছে ট্রেনিং শেষ হইলে, তারপর হচ্ছে ট্রেনিং এ আসার আগে কোশ্চেন করে যে দেখেন আমরা তো পিছিয়ে আছি, টোটালি পিছিয়ে আছি, যে এই কমিউনিটি 10 থেকে 15% কমিউনিটি পিছিয়ে আছে। যখন আমরা ট্রেনিং এর জন্য যখন গুগল ফর্মটা, আমরা হচ্ছে টোটালি বেশিরভাগ অনলাইনে কাজগুলো করি, আই থিঙ্ক আপনি দেখছেন যে কাজগুলো করি, তখন হচ্ছে দেওয়ার পরে তার কিছু কিছু আছে যে আমাদেরকে ফোন দেয়, ফোন দেওয়ার কিন্তু এখন বর্তমানে অনলাইনে যারা ইউজ করে তাদের মধ্যে একটা মানে একটা পার্সেন্টেজ তারা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণ আছে, এই যে আপনি যে কথা বলতেছেন, আপনার আমার মতো একটা ভয়েস রেজ করি,
ঠিক ওই জায়গাগুলোতে তারা দেখলো যে ভাই এই খাওয়া খাওয়ার জায়গায় থেকে গেলাম, হচ্ছে যে খালি খাবো খাবো চিন্তা করলে তাহলে হচ্ছে আমি আসলাম, আসার পরে গাড়ি ভাড়া দিল, খাইলাম, তারপর হচ্ছে আর নাই। এই চিন্তা ভাবনা করে আমাদের তো উন্নয়নটা হবে না। তাহলে হচ্ছে আমরা কিছু শিখতে চাই, কিছু জানতে চাই, আমার কাছে কিছু দেওয়া লাগবে না ভাই। আমার কাছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা বিশাল সংখ্যক, আই থিঙ্ক আমরা একটা নেটওয়ার্ক ডেভেলপ করতেছি, তো হয়ে যাবে ইনশাল্লাহ সামনে আরো বেশি বড় আকারে। আর ম্যাক্সিমাম হচ্ছে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি এই সেক্টরটাতে মোটামুটি 2016 থেকে মানে 16 থেকে ফুল টাইম কাজ করতেছি। আর এর আগে থেকেও ধরেন যে 8 বছর যাবত এটা নিয়ে খুব ভালোভাবে গবেষণা করতেছি। ওই জায়গা থেকে দেখলাম যে প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে যে আমাদের এই সেক্টরটাতে বেশি অবস্থা খারাপ। কারণ আমাদের এটা অনেকে রাগ করতে পারে, আমার উপরে অনেকে রাগ করে যে আমি আসলে সিনিয়রদের কেন ব্লেম করি। বাট সিনিয়রদের ব্লেম করাটা হচ্ছে এই জন্য যে আজকে বাহার ভাই হচ্ছে কথা বলতে পারে, তার জন্য তাকে ওই জায়গাটায় তৈরি করতে, মানে তাকে সেক্রেটারি বানাবেন, তাকে সভাপতি করে দিচ্ছেন, এই পদগুলো দিচ্ছেন। বাট হচ্ছে সে কিন্তু মানুষটা ওই পদের জন্য ওই কাজটা করে নাই। সেই মানুষটা হ্যাঁ চিন্তা করছে যে আমি এখানে আসছি কাজে আমার যা অর্জন করার সেটা তো আমি নিজেরটা নিজে করেই নিব। বাট যখন দেখলাম কমিউনিটি এভাবে পিছিয়ে যাচ্ছে, সেই কমিউনিটি ডেভেলপমেন্টটা কিভাবে করা যায়, এই জায়গাটার ক্ষেত্রে হয় কি, যখন আপনি এই সেক্টরটাতে কাজ করতে যাবেন তখন সিনিয়র মানুষ আপনাকে এখানে মূল্যায়ন করবে না। কারণটা কি হচ্ছে, তারাই তো আমাকে শিক্ষা দিছে ভাই তুমি আসবা, তোমাকে নাস্তা দিব এবং হচ্ছে তোমাকে কিছু কনভেন্স দিব, শেষ। এখন বর্তমান 2021 এসে তাদের যখন ফান্ডিং এর সমস্যা হচ্ছে, এখন কেন আবার হচ্ছে এখনই সেই অর্গানাইজেশন গুলো বিভিন্ন ধরনের কমার্শিয়াল ট্রেনিং প্রোভাইড করতেছে। এখন তো প্রতিবন্ধী মানুষ পাবেন না, কারণ হচ্ছে আপনি আমি খারাপ বানায় ফেলছে, বাবা মা খারাপ বানাইছে, খারাপ বানানোর পরে ছেলের লাইডিয়া খারাপ বানাইছে, তারপরে যদি বলে যে বাবা তুই আমার কথা শুন, তুই কথা শুনলি না, তোর কি কোনো সময় আমি কোনো চাও অপূর্ণ রাখছি, ওই যে এই কথাটাই কিন্তু দোষ। অপূর্ণ কেন রাখেন নাই, তারপরে এই জন্যই তো ছেলেটা খারাপ হয়েছে। যদি অপূর্ণ রাখতেন তাহলে খারাপ হইতো না। ব্যাপারটা হচ্ছে আমাদের নেচার, আমাদের কালচার, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের সিস্টেম আমাদেরকে খারাপ বানাইছে, যার জন্য 40 বছর যাবৎ বাংলাদেশে এই কাজ হচ্ছে। তারপরও দেখেন আপনি যে বাংলাদেশ মানে বড় বড় প্ল্যাটফর্ম গুলোতে খুব কম কম মানুষ পাবেন। পাবেন কোথায়? গার্মেন্টস সেক্টরে পাবেন, তারপর হচ্ছে বিভিন্ন মানে এনজিও গুলোতে হয় রিসিপশনিস্টে পাবেন, বা কোনো জায়গায় জাস্ট তাদেরকে আসলাম দেখলাম, দেখার পর মনে হইলো যে ভাই হয়তো প্রতিবন্ধী মানুষটি কাজ করে, তাহলে তো এদেরকে কিছু করা যায়, ফান্ড দেওয়া যায়। বাট ওভারঅল লাইফ স্টাইল মডিফাই যদি বলি, ওভারঅল যে সিআরডিডি কে এইভাবে মানুষের কাছে নিয়ে আসতে চাই। জাস্ট আমি এই কথাটা বলতেছি আপনার কাছে যে আমরা একটা জায়গায় যাচ্ছি, বড় প্রতিষ্ঠান হইতে পারে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা তো কিছুটা থাকবে, কারণ অনলাইন সবার জন্য অ্যাক্সেসিবল। সেই জায়গা থেকে চিন্তা করি যে অনলাইনে আমিও সময় ব্যয় করতেছি, আপনিও সময় ব্যয় করতেছেন, কিন্তু আপনি বাহারুদ্দিন অনলাইনে সময় ব্যয় করে কিছু শিখতেছেন, কিছু শিখাইতেছেন। আরেকটা মানুষ সময় ব্যয় করতেছে, তার ফেসবুকের নামটাই হচ্ছে যে ভুয়া, বিভিন্ন টাইপের নাম টাম দিয়ে শুরু করছে, করার পরে কি হয়েছে, অনলাইনে সে মনে করেন বিভিন্ন রিলেশন মানে বিল্ড আপ করলো, দেন হচ্ছে যে বা কোনো কাহিনী হইলো, ঘটনার পরে তারপরে ধরে দিল কি যে দূর ফেসবুকের থেকে তো আসলে ইয়ে না। সে মানে এই কথা বলে কেন বলতেছি, সে সারাদিন ফেসবুকে থাকবে। যদি তাকে ট্রেনিং প্রোভাইড করা হয়, তখন ট্রেনিং এ আমাকে প্রশ্ন করে যে ভাই ট্রেনিং এর সুবিধা কি, কারণ আমি তো ভাই ফিল্ডে কাজ করছি, তা আমার তো জানা আছে ভাই তুমি কি সুবিধা জানতে চাচ্ছ। আমি বলছি সুবিধা তো ভাই আপনি শিখতে হবেন, আপনার লাইফের একটা সাস্টেইনেবিলিটি আসবে, একটা লংজিবিলিটি থাকবে, লাইফে কিছু গেইন করতে হবে। বলছে না ভাই আর কোনো সুযোগ সুবিধা নেই। আমি বলি যে ভাই আর তো কোনো সুযোগ সুবিধা নাই, কারণ তার কথা হচ্ছে ভাই সুযোগ সুবিধা বলতে সে আমি ট্রেনিং করাইলে কত টাকা তাকে দিব। যদি ভাই তোমার টাকা তোমার মানে চিন্তা ভাবনা ওই 750 টাকা ভাতার কথাই বলতেছি ওই পর্যন্ত থাকে, তাহলে তুমি কখন আগে বাড়তে পারবে না, তাহলে তুমি কমিউনিটি অস্তিত্বহীন হয়ে যাও। কমিউনিটির মানুষ তুমি ওয়েলফেয়ার দিয়া তুমি চলতে পারবে না। কিন্তু যদি তুমি চিন্তা করো যে আমি অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, আমি জহির, আমাকে সবাই যেন চিনে যায় না, আমি জহির আসছি, আমি বাহার আসছি, তাহলে ভাই কাঁপেন। তাইলে হচ্ছে যে আমাকে কি করতে হবে, সেই জায়গা থেকে কখনো চিন্তা করা যাবে না যে আমি টাকার জন্য আর খাওয়ার জন্য আছে, টাকা আমার হ্যাঁ নিজের যোগ্যতায় অর্জন এক্স্যাক্টলি করে নিব। ব্যাপারটা এই জায়গাগুলোতে কাজ করাটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো হয়নি। আমরা চেষ্টা করতেছি ডিফারেন্ট কিছু ওয়ে, ডিফারেন্ট চিন্তা, গ্রহণযোগ্যতা কম ভাই, বাট হচ্ছে যে এন্ড অফ দ্য ডে এসে পড়বে ধরেন গ্রহণযোগ্যতা। কারণ হচ্ছে যে আপনার মতো মানুষ যখন মানে আপনি যে চিন্তা করতেছেন আমি চিন্তা করছি, যখন এই মানুষগুলোর পরিচয় হয়ে গেছে,
তখন হচ্ছে যে আমাদের কিন্তু একসময় দেখা যায় যে ভাই আপনি কিন্তু এই জায়গায় চিন্তা করছেন, আপনি এটা করছেন, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এইটাকে চিন্তা করি বা এইভাবে মানে এটাকে একটা সিস্টেমে দাঁড় করে, একটা কি বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করি। এইটাই হচ্ছে হ্যাঁ, আমাদের জায়গা তৈরি করা। ভাই আমি হচ্ছে যে মানে কথা বেশি বলে ফেললাম আপনার কথা শোনার জায়গা থেকে, মাফ করে না দিবেন। না সমস্যা সেটা নেই। হচ্ছে যে মানে আলোচনা করলে আমাদের মূল কথাগুলো উঠে আসলে আহ, তাদেরকে, যারা আমাদের মতো রয়েছে তাদের কাছে যদি মেসেজটা দিতে পারি, এটাই তো মেইন প্রোগ্রামের সার্থকতা। এটা ঠিক আছে। ফর্মালিটি সবকিছু নয়। এটা তো অবশ্যই। না ভাই এখন হচ্ছে আপনি হচ্ছে যে আপনার মানে আপনি মা আছেন, আন্টি আছেন এবং হচ্ছে আপনি একমাত্র সন্তান। সেই জায়গা থেকে হচ্ছে যে আপনার মানে ইয়াটা চট্টগ্রামে আপনি থাকেন। মানে এটা আপনার মানে কি বলে বার্থ প্লেস, জন্ম আসলে চট্টগ্রাম। বাট আপনি হচ্ছে যে আপনার আমার অ্যাড্রেসটা আমাকে বলুন। কক্সেস বাজার, কক্সেস বাজারের চকরিয়া উপজেলায় আমার বাড়ি। সেখানে আমার মা থাকে গ্রামে, অর্থাৎ লকাচ্ছর ইউনিয়নে আমাদের বাড়ি। আর আমি একা শহরে পড়ালেখার জন্য, পড়ালেখার কাজে শহরে থাকতে হচ্ছে। আমি আচ্ছা, শহরে আছি 4 বছর থেকে, 4 বছর ধরে। আচ্ছা, আচ্ছা। তাহলে সেক্ষেত্রে ভাই হচ্ছে মানে একটু মানে ইয়াটা সেটা হচ্ছে যে আপনার বাবা নেই। সেই জায়গা থেকে হচ্ছে যে আপনার কি বলে ফ্যামিলির আসলে সেই আর্নিং সোর্সটা কি বা আসলে আহ, আর্নিং সোর্স হচ্ছে যে বেসিকলি মায়ের খরচ দিয়ে মায়ের চলে, কারণ মা কাজ করে, খেতে কাজ করে, ওনার ক্ষেত আছে। ছোটখাটো নিজে উনি একা চলার মতো করে আর কি। আর আমি ছোটকালে বড় হয়েছি মামাদের বাড়িতে। মামারা তাদের পক্ষ থেকে তাদের আর্থিকতা যতটুকু সামর্থ্য রয়েছে তারা যথেষ্ট হেল্প করেছে। আহ আর আমিও বসে থাকি নাই। আমি অনেক ধরনের ব্যবসা করেছি, অনেক জায়গা অনেক কিছুই হয় নাই। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার, সরি, জেএসসি পরীক্ষা দেওয়ার পর আমাকে যে ঈদে টাকাগুলো দেওয়া হতো, বা কোনো কোথাও কোনো বকশিস পেলে সেই টাকাটা রেখে দিয়ে ল্যাপটপ কিনেছি, সেই ল্যাপটপে নিজে নিজে শিখেছি, সেই ল্যাপটপে অন্যজনকে শেখাইছি, সেই টাকা দিয়ে টাকা জমাইছি, সেই টাকা দিয়ে মোবাইল কিনছি, সেই টাকা দিয়ে রিক্সা কিনছি, সেই রিক্সা থেকে ইনকাম করছি। মানে এইভাবে অনেক কিছুই, পেছনে অনেক কিছুই ছিল। মানে আমার নিজে চলার জন্য আমি শহরে আসছি, মানে স্টিল নাও সবকিছুই আমার খরচে চলতেছে। তবে এর মধ্যে অনেক কিছু মামারা হেল্প করেছে। আহ মামাদের এই ক্রেডিট দেওয়া যায়। তারা তাদের কাছে কখনোই যদি চাই ফেরত পাঠায় নাই, যতটুকু পেরেছে ততটুকু দিয়েছে। মানে ভাই আপনার মানে কথাগুলো শুনে শুনে আসলে মানে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করা দরকার। চিন্তা করেন যে সে তার মানে যেটা প্রয়োজন আসলে সবার থেকে যে নিডসটা বেশি সেটা কিন্তু সে ফিল আপ করছে, ল্যাপটপ, মোবাইল, তারপর হচ্ছে যে বললো যে ইনকাম সোর্সের জন্য একটা রিক্সার ব্যবস্থা করা। ভাই এইগুলো হচ্ছে যে আমরা সবাইকে বলতেছি যে ভাই আপনারা এই জিনিসটা শিখেন। কারণ হচ্ছে আপনারা বলবেন যে ভাই আমার অনলাইন নাই, আমার মোবাইল নেই, আমি ভাই ডাটা কিনতে পারি না ভাই। এইগুলা দিয়ে দিন চলবে না। 2021 সালে এটা যায় না, এটা চায়ও না। দুই হাজার তাই একুশ না? সাল চাচ্ছে যে আপনি দেখেন এই প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম কারোর জন্যই কিন্তু ভাই প্রতিবন্ধকতা দেখবে না। তারপরে যদি আইসা বলেন যে ভাই আমি এটা শিখতে পারিনি, এটা জানি না, তখন হচ্ছে এটা একটা আমার কি বলা যেটা হচ্ছে যে শিখবে না, যে জানবে না তার ভাগ্য এগুলো শেষ। ইস্যু হ্যাঁ, এখন কারণ হচ্ছে আল্লাহ তাআলা, আমাদেরকে অলস করে ফেলে বেশি। আল্লাহ তাআলা সবাইকেই কিন্তু মানে আমি ভাই আপনি হচ্ছে যে মানে ইতিহাসে পড়তেছে হিস্ট্রিতে, আমার গ্রাজুয়েশনে ইসলামিক হিস্ট্রি থেকে। তা হচ্ছে যখন ইতিহাস পড়লাম তখন হচ্ছে যে একসময় আফসোস করতাম যে ইতিহাসে পড়তেছি, যখন ফার্স্ট ইয়ার ছিলাম। আমার হচ্ছে যে 2009 এসএসসি ব্যাচ, 2011 হচ্ছে যে আপনার ইন্টার। তখন হচ্ছে যে আফসোস করতাম যে দূর কি সাবজেক্টে একটা চান্স পাইলাম, যে আসলে খুব খারাপ লাগতো। মানে এখন মানে হচ্ছে গ্রাজুয়েশন যখন কমপ্লিট হলো তখন থেকে আসলে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে যখন ফাইনাল ইয়ারে পড়ি তখন থেকে আমি প্রতিটা পদে পদে রিয়েলাইজ করতে পারতাম যে আসলে ইতিহাস আমাকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। ইসলামের ইতিহাস বাট হচ্ছে ওভারঅল অনেক কিছু পড়লাম তো সেই জায়গাতে এত বেশি শিক্ষা দিছে যে লাইফটাকে কি বলা যায় সবকিছু যে মানতে শেখাটা, তারপর হচ্ছে যে এইগুলো আগে জানতাম বাট হচ্ছে ইতিহাস থেকে যে একটা জিনিসের হচ্ছে প্রত্যেকের মানুষের সুযোগ আসবে কোনো না কোনো সময়, সেটা হচ্ছে ইতিহাস বারবার শিক্ষা দিচ্ছে। আপনি তো ইতিহাসে বলেন। তারপর হচ্ছে এই যে শিক্ষাগুলো পেলাম না এগুলো হচ্ছে যে অস্থির। কারণ হচ্ছে যে ভাই দেখেন দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছিল যে কিছু কিছু মানুষ অনেক পিছিয়ে পড়তেছিল।
সেই পিছায় পড়া মানুষের মধ্যে ধরেন যে এই প্রতিবন্ধী ব্যক্তিরা একটা জনগোষ্ঠী যাদের অধিকার আছে কিন্তু তারপরেও তারা পিছায়। এখন অনলাইন কি করলো, করোনা কি করলো, করোনার আগে মানুষ কি করতো ভাই, সেই আপনি কক্সবাজার আছেন ভাই, কক্সবাজার থেকে ঢাকায় এসে চাকরির জন্য ইন্টারভিউ দিছে, চাকরিতে নেয় না, তারপরে চলে গেছে। ওই মানুষটা যাতায়াত ভাড়া কত টাকা গেছে? আমরা তো বুঝছেন বাঙালি মানুষ তো আমাদের নেচার কিছু খারাপ আছে, আমরা প্রথম মানি না। তখন আল্লাহ তালা কি করলো যে মানবি না রে ভাই, মান। করোনা দিল, সেই করোনা আইসা কি হলো, আমাদের মানাইলো যে অনলাইনে আমরা সব কাজ করতে পারি। কিন্তু এর আগে কিন্তু আমরা যখন বিদেশে যাই, তখন কি ভাই বিদেশে যায় পরীক্ষা দিয়ে বিদেশ থেকে পাঠায় দেয় নাকি আগে সব পরীক্ষা দিয়ে যায়? ব্যাপারটা এরকম না। জোকার কান্ট্রি হিসেবে ধরেন, আপনি চিন্তা করেন যে আমাদের মানুষের বিদেশ থেকে ঘুরে আসি, আসার পর আমরা সহজ জিনিস এক্সিকিউশন করতে পারি না। যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটা যদি সহজে করা হতো, যে ইন্টারভিউ দিবে সে বাইরে বসে, তাকে ভিডিও টিডিও যা লাগে সবকিছুই করে নিলাম ভাই, তুমি কাজ পারবা কিনা, লাগলে ভাই ওইটারও টেস্ট করে নেবে, কিন্তু অনলাইনে নেই। এখন দেখেন ডিজিটাল বাংলাদেশে 2021 এসে এটা হইলো। এখন যদি 2021 এসে মানুষ যদি বলে প্যান্ডেমিক চলে গেল প্রায় 8-9 মাস হয়ে গেল, 10 মাসের মতো, তো এই সব মিলিয়ে যে আয়সা যদি বলে যে ভাই আমি তো এইটা পারি না ওইটা পারি না, ইউটিউবে সার্চ দিলে ইউটিউবে বাংলা ছবি দেখা হয়, কিন্তু কেন? ইউটিউবে একটা ভালো জিনিস শিখো, বিষয়গুলো মানে আপনি যেভাবে দেখেন টাকা জমাইছেন, জমানোর পর নিডস, আমাদের ফ্যামিলি ক্রাইসিস থেকেই যাবে, এটা কেউ শেষ করতে হবে। কিন্তু একটা যখন আমি স্মার্টফোন কিনলাম যে এইটা থেকে আমি অনেকগুলো কাজ করতে পারবো, ওই ফ্যামিলি ক্রাইসিসটা থেকে কিন্তু উদ্ধার করার জন্য, মানে ওই যে আপনি যেটা বললেন না ভাই, আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ দিয়ে তো চলবে না ভাই। দিন শেষে হচ্ছে যে বিবেকে আসতে হবে, যে বিবেকে কি বলছে। তো ওই জায়গা থেকে যদি আমাকে বাস্তব রিয়েল লাইফে যদি থাকতে হয়, সেই জন্য হচ্ছে আমাকে আমার প্রয়োজন অনুসারে সব কথাগুলা মানে কাজগুলো করতে হবে। যে ভাই আমি মনে করতেছি যে আমাকে হাঁটতে হইলে আমার একটা অ্যাসিস্টিভ ডিভাইস লাগবে। এখন আমি ডিভাইস না কিনে ধরেন যে আমি কিনলাম একটা, মানে কি বলে, একটা প্যান্ট কিনলাম, শার্ট কিনলাম, অথবা স্মার্টফোন কিনলাম, এইটা আবার হবে না। কারণ হচ্ছে কি, আপনাকে বুঝতে হবে যে আপনি এটাতে হাঁটতে পারবেন, হাঁটলে হচ্ছে তারপরে কাজগুলো আপনি করতে পারবেন। তাহলে হচ্ছে ওইটা আপনাকে আগে যদি যেটা পরনির্ভরশীলতা, মানে পরনির্ভরশীলতা থাকবে না যেটা। এখন আমরা কি করি, এই নিডস গুলো বুঝি না যে ভাই আমার কোন, আপনি জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করছেন অলরেডি, বুঝতে পারছি যে আপনি সবার কাছে আপনার এক্সপিরিয়েন্স আছে। যদি জিজ্ঞেস করেন ভাই তোমার কি প্রয়োজন, সে বলে যে আমার তো অনেক কিছু প্রয়োজন, একটা চাকরি প্রয়োজন। কি ধরনের চাকরি প্রয়োজন সে বলতে পারবে না, কিন্তু সে বলতে হবে কোনো মতো একটা চাকরি হইলেই হবে। মানে আপনি, এটা আমাদের একটা ডেটাবেজ আছে, সেই ডেটাবেজটা হচ্ছে কি আপনার এখানে অনেক এক্সপ্লোর করা হয়েছে, মানে আমাদের হচ্ছে যে পুরো যতগুলো কর্মক্ষেত্র আছে সবগুলাকে এখানে দেখানো হয়েছে। দেখানো হওয়ার উদ্দেশ্যটা কি হচ্ছে, আপনি যখন ফিল আপ করতে যাবেন তখন হচ্ছে এত বড় ফিল্ড দেখে আপনার যেন খালি মাথার মধ্যে না থাকে যে খালি সরকারি চাকরি চাকরি, অন্য সব হচ্ছে ব্যবসা বা অন্য সব কিছুই না। ওই জায়গাটা তৈরি করার জন্য আমরা এই চিন্তাটা করাতে আমরা বানাই। এখন অনেকে আমি ওই জায়গাটা আরেকটা ফিল অ্যাড আপ। করি, জি জি, আমি অবশ্যই আরেকটা অবশ্যই। অ্যাড করি। যারা অডিয়েন্স আছেন, আপনার কমেন্ট একটা জিনিস জানান। আমি একটা প্রশ্ন করব, এবং যে ইয়া ওই জহির ভাই, আপনি সাথে হ্যাঁ, সাথে উত্তর দিবেন। কমেন্ট শিওর। আসছে কি না, সেটার দরকার নেই। ধরেন আমার তো দুইটা হাত নেই। এখন আমি যদি পরীক্ষা দিতে যাই, ধরেন আমি ক্লাস 8 যাচ্ছি পরীক্ষার্থী। এখন সরকার একটা আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে, দুইটা সুযোগ সুবিধা দিচ্ছে। আমি যেহেতু লিখতে পারতেছি না, হুম। দুইটা কি কি দুইটা সুযোগ সুবিধা দিবে, কোনটা কোনটা বলেন তো? দুইটা হচ্ছে যে আপনাকে সময় বাড়ায় দিবে, আর একটা হচ্ছে যে আপনাকে যে লেখক, শ্রুতি লেখক দিবে, মানে পাশা, ইয়েস, সরি, সহযোগী একটা, হ্যাঁ শ্রুতি লেখক, এটা আমাকে, হ্যান্ড রাইটার, হ্যাঁ রাইটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইটার আমাকে শ্রুত রাইট। লিপিকর আহ এবং সময় দুইটা বাড়াই দিবে। এটা আমার অধিকার, তাই না? হ্যাঁ। এটা আমার অধিকার, একদম ন্যায্য প্রাপ্য অধিকার। ফাইন। এই জিনিসটা আমি যখন জেএসসি পরীক্ষা, একটা প্রথম পাবলিক পরীক্ষা দিতে যাচ্ছি, হুম। জেএসসি পরীক্ষা দিতে যাব, জেএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন করতে যাব, তখন আমাকে ক্লাসের শিক্ষক এসে বললো যে রায়হান, আহ তোমার একটা অপরচুনিটি আছে। স্যার কি? আহ তোমার একটা শ্রুতলিপিকার নিবে, তুমি যাকে দিবে তার কাগজপত্র, ছবি, এই জিনিসগুলো আমাকে দাও, আমরা অফিস থেকে, শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নিব। আহ এটা তুমি তোমার তখন রেজাল্ট সবগুলো লিখে সুন্দর হবে, সে একটু পড়তে পারলো, তুমি একটু পড়ে গেলা, লিখে ভালো করে লিখে আসতে পারবে। এই কথাটা যদি কেউ একজনকে বলে, সে কি উত্তর দিবে?
আমি কি, আপনারা প্রত্যেকে ধরে রাখেন বা হুম, জহির ভাই আপনিও, আমি কি উত্তর দিয়ে আমি কি উত্তর দিয়ে দিয়েছি স্যারকে, স্যার শ্রুতলিপিকার মানে কি স্যার, তুমি হুম, বলবো অন্যজনে লিখবে, আমি কিন্তু তখন শ্রুতলিপিকার মানে অ্যাকচুয়ালি জানতাম না। তো আচ্ছা আমি আচ্ছা ওই জায়গায় আমার জানার যে পরিধিটা খুব হুম, দেরিতেই হয়েছে, মানে আচ্ছা খুব দেরিতে আমি জানতে পেরেছি হুম সবকিছু হুম আস্তে আস্তে। এখন হুম পড়তেছি, খুব কমই জানা হুম হয়েছে। স্যার, তুমি বলবো অন্যজন লিখবে স্যার, আমি বলবো অন্যজন লিখবে। স্যার বিষয়টা কেমন যেন হয়ে গেল না, আহ আমার ভিতরে যে আমি যে চোখ বন্ধ করে যে জিনিসটা আমি, আমার চিন্তা চেতনা আমি খাতায় ঢেলে দিতে পারবো, সেটা তো স্যার আমি মুখে তাকে বলে পারবো না, একটা বিষয়। আর স্যার আমার মুখের স্পিড দিয়ে সে কি পারবে, এ একটা বিষয়। আহ স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, সবচেয়ে বড় কথা, আমি তো কখনোই এই যে আমার মতো যারা আছে তাদের সাথে কম্পিটিশনে কখনোই যাই নাই, কারণ তাদের সাথে আমার কম্পিটিশন আমার মেন্টাল ছিল না। হুম আমি ফাইট করব স্যার ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের সাথে, আমার চেয়ে ভালো স্টুডেন্ট যে, তার সাথে ফাইট করবো আমি, কে দেখি কিভাবে সে আমার চেয়ে ভালো করতে পারে। হুম এটা বলার পর স্যার বলছে, স্যার আসলে আমি আপনার কথা রিজেক্টেড করে দিচ্ছি না, আমি আমার অধিকারটা নিতে চাচ্ছি না স্যার, আমি হুম আমার এই অধিকারটা আমার দরকার নেই স্যার। আর সময় যেটা বাড়াই দেওয়ার 20 মিনিট, সেটাও আমি বাড়াই নিব না, আমার কোনো অপরচুনিটি প্রয়োজন নেই। যদি দেখা যায় যে আমি এই অপরচুনিটি গুলো ছাড়া ব্যবহার না করে আমি পরীক্ষায় কোনোভাবে নাম্বার কম পেয়েছি অথবা কোনোভাবে ফেল করেছি, সেক্ষেত্রে দেখা যাবে, অথবা কম পেয়েছি, সেক্ষেত্রে দেখা যাবে আমার মন খারাপ করার কোনো সত্যি নেই, কারণ আমার মনটা আমি জানি অনেক শক্ত। হুম আমি সেখানে আবেগে আপ্লুত হই না। আমি যেটা স্যারকে বলছি, স্যার আমি যদি ফেলও করি, স্যার আমি যদি শ্রুতলিপিকার টাইম না নেওয়ার পর যদি আমি ফেলও করি স্যার, আবার পরীক্ষা দিব স্যার, কোনো প্রবলেম, পরীক্ষা আবার দিব, কোনো প্রবলেম নাই, তারপরে তোমাকে জানাইলাম স্যার, হুম ধন্যবাদ স্যার, আমি এর নিব। জাসি পরীক্ষায় সেম কথা, এসএসসি পরীক্ষায় সেম কথা, এইচএসসি পরীক্ষায় সেম কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাবলিক পরীক্ষা দিয়েছি, সেখানেও সেম কথা, এবং বর্তমানে ইতিহাসে পরীক্ষা দিচ্ছি, সেখানেও সেম কথা বলেছি, বাট সেখানে সেম ভাবে রাখতে দেয় না। সেটাকে আমাকে জোর করে আমাকে অন্যজন দিয়ে লিখাচ্ছে, শুধু ক্লাসে, মানে ক্লাসে পরীক্ষায়, ইউনিভার্সিটি পাবলিক পরীক্ষা দিয়েছি, সেখানে আমি কি করেছি, আমি নিজে লিখেছি। অপরচুনিটি আমি নিই নাই, ওর দরকার নেই, কারণ ওইগুলো আমাকে অলস করে ফেলবে, আমি জানি ওইগুলো মানুষকে ভালো কিছু দেয় না। আরেকটা পয়েন্ট ছোট্ট করে দিচ্ছি, আমাদের গ্রামে প্রতিবন্ধীদের ভাতা নেওয়ার জন্য লাইন ধরে। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে, কোনো ভাতা আসলে বা প্রতিবন্ধী ভাতা আসলে বা আপগ্রেড করতে হলে মেম্বার আমার বাড়িতে গিয়ে দিয়ে আসে, যে রাহান এটা তোমার জন্য, তুমি এখানে সিগনেচার করে দাও, ছবিগুলো দিয়ে দাও। হুম কেন, কি এগুলো কি দেখি, ও হ্যাঁ, তো এখানে তো বলেছে আহ যার বাৎসরিক ইনকাম 5,000 টাকার নিচে বা 10,000 টাকার নিচে, যার পারিবারিক ইনকাম এত, ভাই আমার তো মাসে আছে 3,000 টাকা ইনকাম, 4,000 টাকা ইনকাম, আমার তো এটা হুম দরকার নেই, আমাকে বাদ দেন, আমার নামটা কেটে দেন, আমারটা বাদ দিয়ে ওইকে দেন। আমার প্রথমে চিন্তা করবেন, বলে যে প্রথমে চিন্তা করবেন এই এই ভাতাগুলো দেওয়ার ক্ষেত্রে নিচ থেকে উঠে আসবেন, সবচেয়ে অসহায় কে আছে, একদম জিরো, একদম জিরো, তার থেকে দিয়ে দিয়ে আসেন, একদম লাস্টে যদি তারপরে থেকে যায় তখন আমি নিব, নিই না রাইট আমি। তো এই জিনিসটা যারা শুনছেন কথাগুলো, এই চিন্তা করছি বিদায়, ওই প্রসেসিংটা করছি বিদায়, যা পাইছি তা দিয়ে সন্তুষ্টি বিদায়, এই জায়গাটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা এমনি এমনি কিন্তু না। এর সুযোগ সুবিধা আপনি, লুপ এমন একটা জিনিস, মিষ্টি এমন একটা জিনিস, যতই খাবেন ততই ভালো লাগবে, সুতরাং মিষ্টি না খাওয়াটাই ভালো, সবচেয়ে ভালো। রাইট রাইট সুন্দর সুন্দর অসাধারণ আসলে মানে আজকের হচ্ছে যে প্রোগ্রামটা থেকে হচ্ছে যে মানে আমি পার্সোনালি যদি বলি সেটা হচ্ছে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু শোনানোর আছে। কারণ দেখেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে আমরা আমাদের
মানে ওই যে আপনি সংগঠনগুলোর কথা বললেন, আমার যতটুকু যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বা যতটুকু এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে সবাইকে যদি প্রশ্ন, এখন পর্যন্ত অনেকগুলো গ্রুপের সাথে আমি যুক্ত আছি, যে সবাই দিন শেষে ওই ভাতাটার বিষয়ে সংক্রান্ত কথা বলা হয়। কিন্তু আপনি ওইখানে একটা পোস্ট দিবেন, একটা শিক্ষণীয় পোস্ট, সেই পোস্টটাতে সবাই থামস আপ দিবে, জাস্ট এতটুকু। বাট থামস আপটা দিলা ভাই, তুমি কি পড়ে দিলা না পড়ে দিলা, সেটার একটা তো ফিডব্যাক আসবে, একটা কমেন্ট আসবে। এইটা কিন্তু আমাদের এখন পর্যন্ত আসতেছে না। দেখেন চাকরির ক্ষেত্রে কোটা বাস্তবায়ন চাচ্ছে। আমার 2019-এর কথাই বলবো, হ্যাঁ 19-এ সম্ভবত, তখন হ্যাঁ 2019 সালে আমি যখন ব্র্যাকে গেলাম, তখন হচ্ছে ব্র্যাকে আপনার হচ্ছে অনেক প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে আসছে, তারা জব দিবে। এখন জব যে দিবে তাদেরকে, ব্র্যাক একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, হ্যাঁ বড় মাপের, বাংলা বিশ্বের এক নম্বর এনজিও। এখন ব্যাপারটা হচ্ছে ওইখানে কথাটা বলতেছি, আমি কখনো কোনো কথা হাইড করি, পছন্দ করি না, হাইড করি না। সেটা হচ্ছে আমার প্রিভিয়াস ফেসবুক কিছু লাইভ আছে, সেগুলো মানে সব যা বলবো সামনাসামনি বলে দিবো। সেটা হচ্ছে যে আপনার ওইখানে হচ্ছে যে আমাদের এক আপু ছিল পরিচিত, সে আপুকে বলতেছে যে ভাই আপু, আপনি দৃষ্টি প্রতিবন্ধী, উনি দৃষ্টি প্রতিবন্ধী হচ্ছে লেট ব্লাইন্ড, তো সেক্ষেত্রে আপনি কিভাবে চলেন, আপনি কিভাবে করেন? এইগুলো কোশ্চেন করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম ভাই, হ্যাঁ সেটার মধ্যে হচ্ছে যে আপনার নাটকটা খুব মজার ছিল, নোয়াখালীর ভাষায়, তো খুব মজার ছিল। যে ওনাকে জিজ্ঞাসা করছে আপনি হচ্ছে যে আহ, কি বলা হয় যে আপনার ডায়রিয়ার মানে স্পেলিংটা কি, এগুলো কিছু মানে অযৌক্তিক কিছু কাজ আমাদের জিজ্ঞেস করে আমাদের ইন্টারভিউ বোর্ড গুলোতে, এরকম আছে কি বলেছে। আরে ভাই তুমি আমাকে ডাকছো ভাই এই কাজের জন্য, এখন তুমি কি কাজ দিবা, আমি কি কাজ পারি তুমি বলতেছো যে আমি যেটা পারি সেটা তুমি দিবা, কিন্তু তুমি তো জানোই না যে আমি কি পারি। কারণ হ্যাঁ, হচ্ছে তুমি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন যে আছে 2013 সুরক্ষা অধিকার আইন, এই আইনটা তো তুমি পড়োই নাই। তুমি প্রতিষ্ঠান করছো, র্যাম দিছো, কিন্তু র্যামের মেজারমেন্ট ঠিক দাও নাই। আমি এটা ব্র্যাকের ক্ষেত্রে বলতেছি না, ব্র্যাকের ক্ষেত্রে এটাই বলতেছি যে এত স্ট্রং ম্যানেজমেন্ট নিয়ে তারা কাজ করে। সেটা হচ্ছে যে আপনাকে কি চাকরি দিবে, আমাকে কি কাজ দিবে, চাকরি দিবে, সেটার জন্য তার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইচআরএম জানবে বা এইচআরডি জানবে যে আমরা কি কাজ করতে পারবো, সেটা অনুসারে সে অফার দেবে। কেন জানবে বা কিসের জন্য জানবে, এইটা হচ্ছে তার কাজ। কারণ সে মানুষ নিয়ে কাজ করে, তার মানব সম্পদ ডিপার্টমেন্টের কাজই তো এটা। এখন সেই জায়গার মানুষ যদি জিজ্ঞেস করে ভাই আপনি কিভাবে চলেন, সেটা তো তার কাজ না, আপনি আমাকে কাজ দেন তারপরে দেখেন। এটা কেন বললাম কথাগুলো, যে আমাদের প্রেক্ষাপটে হচ্ছে যে আমরা তো ধরেন যে এই কমিউনিটিতে কালচার আমাদের খারাপ হয়েই গেছে মনে করেন। এটা আপনি চেঞ্জ করতে হলে আরো ধরেন একটা বিশাল একটা মানে যুগ লাগবে, যে 12-13 বছর। ধরেন ইয়াং জেনারেশনটা যারা ফিল্ডে আছে, এখানের মধ্যে কথা আছে, ইয়াং জেনারেশনের মধ্যে কথা আছে কি, যে যারা প্রতিষ্ঠানে সুরে সুর মিলাইছে, তালে তাল মিলাইছে, তাদের দিয়ে কাজ হবে না। তারা যদি বলে ভাই আগে নিজে স্টাবলিশড হই, তারপরে হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট করবো, তাইলে কিন্তু হবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ হচ্ছে কি, আমাকে মনে আছে 2017 কি 2018 কথা, একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তখন আমাকে উনি একটা মানে বলতেছিল যে ওনার খুব ইচ্ছা করে, ওনার তখন বয়স হচ্ছে 45, ওনার খুব ইচ্ছা করতো যে আমাদের সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠী নিয়ে কাজ করবে, কিন্তু উনি যখন স্টুডেন্ট ছিল তখন স্টুডেন্ট তখন কিছু করতে পারতো না, তখন হচ্ছে ভলেন্টিয়ারি কিছু জায়গায় যেত। ভলেন্টিয়ারি কাজটা কেন করতে, এটাও কথা ছিল যে আমি যখন বাহিরে পড়াশোনা করতে যাবো, এই জন্য ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি দরকার। আর যদি হয় প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করছি, তাহলে তো বাইরে মনে করেন 7 গুণ মাপ, ভালো কথা। এইটার জন্য হচ্ছে তার সিভিটা ভারী হইলো। তারপরে যখন সে বের হয়ে বিভিন্ন ইংলিশ টিংলিশ ভালো পারে, সেই ইংলিশের জায়গা থেকে সেইগুলো ভালো একটা জব নিল। কারণ কি, তার হচ্ছে ভলেন্টিয়ার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সে ওই জবটা নেওয়ার পরে একটা জায়গায় জব নিল, জব নেওয়ার পরে হচ্ছে যে আপনার একটা সময় সে বাহিরে গেল, পড়াশোনা করলো। মোটামুটি সে 45-এ আসার পরে তার অনেক টাকা পয়সাও কম, কিন্তু এখন সে করতে পারে না। কারণ হচ্ছে যে সে চিন্তা করে, সে হচ্ছে যে ওই যে করবে করবে একটা সময়, তারপরে তার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট হওয়ার কারণটা কি, সে এখন করতে চাইলেও পারতেছে না। কারণ কি, সে চিন্তা করে যদি আমি এই কাজটা এইভাবে করতে যাই, তাহলে আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি ভবিষ্যৎ কি হবে। মানে আমি চিন্তা করি যে আপনার মতো যারা উদ্যোগ মানে উদ্যোক্তা হয়ে গেছে অলরেডি, আমাদেরকে ওইভাবে চিন্তা করলে হবে না। দেখেন আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চিন্তা করি, যে প্রতিবন্ধী ভাই বোনদের কথাই আমি বারবার বলবো, যে ভাই আমার লাস্ট 2 মাসে আমরা যে 70 জনের যে ট্রেনিংটা প্রোভাইড করছি, তাদেরকে যদি বলা হয় স্টুডেন্ট যারা আছে, যে ভাই কি করো, ভাই স্টুডেন্ট গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করতেছি,
ভাই তোমার গভর্নমেন্ট চাকরি হইলো না আনফরচুনেটলি, তারপরে তুমি কি করবে, আন্দোলন করবা যে তোমার গভর্নমেন্ট চাকরি হয় নাই, কোটা নাই, এই নেই সেই নেই। তারপরে তোমার 2-3 বছর সময় নষ্ট করবা। নষ্ট করার পরে তুমি প্রাইভেট সেক্টরে জবের জন্য কোয়ালিফাইড না, কারণ হচ্ছে গভর্নমেন্ট জব তুমি যতটা সহজে পড়ে পাবা, প্রাইভেট জব কিন্তু অতটা সহজে পাবা না। কারণ প্রাইভেট জব তোমার হচ্ছে থিওরিও দেখবো, তোমার প্র্যাকটিক্যাল দেখবো, কারণ তুমি স্মার্ট কিনা এইটাকেও তোমার ফোকাস করবে। তারা হচ্ছে অনেক বেশি আপডেট। এখন তুমি পিছিয়ে গেছো কিনা, এখন তুমি স্টুডেন্ট যখন ছিলা, তারপর হচ্ছে কি তুমি যদি বলা যে ব্যবসা কেন করো না, যে ভাই জব জব না, জব যদি না পাই তখন ব্যবসার চিন্তা করো। ওই ব্যবসার চিন্তা করতে হতে 2-3 বছর সময় লাগে। এই যে তুমি যে সময়গুলো নষ্ট করলা, সময় তো ভাই তোমারও না, সময় আমারও না, সময় যার সে তো সময় নিয়েই যাবে, সময় তো বৈশা থাকবে না। তারপরে একটা সময় আইসা তুমি বলবা যে জীবনে কিছু হইলো না, আক্ষেপ করবা। আক্ষেপ করার পর কি হবো, তুমি একটা ফ্যামিলির বোঝা তৈরি হবে। এই সব ওভারঅল মিশানোর পরে দেখা যায় যে তোমাকে যে আমি অভাবটা আরো বৃদ্ধি পেতে থাকবে। অভাব বৃদ্ধি পায়, আক্ষেপের দিন চলে আসে। তারপরে এন্ড অফ দ্য ডে দেখা যায় যে তুমি যেখানেই যাচ্ছ তারপরে হচ্ছে বিভিন্ন মানুষের বদনাম করে বেড়াইতেছো যে এই করলো না ওই করলো না। ভাই এইটা তুমি কেন করতেছো? কারণ তোমাকে বুঝতে হবে যে লাইফে কোন সময় কোন কাজটা আমাকে কখন করতে হবে। যদি এটা তুমি এখন হচ্ছে যে আপনি যেই স্ট্র্যাটেজি ফলো করে হাঁটতেছেন, যে পথটা তৈরি করছেন, এই পথটা কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন। আপনি বলছেন ফার্স্ট অফ অল আপনি একজন স্টুডেন্ট, তারপর হচ্ছে আপনি দুইটা বিজনেস করতেছেন। দেখেন এই কাজগুলোও কিন্তু সবাই করতে পারে, চাইলেই করতে পারে যে আমি আমার গ্রামে আমার ফ্যামিলিতে কি বিজনেস করা যায় যেটার আমি লিড দিব। নেতৃত্ব কখনো কারো হাতে হস্তান্তর করতে না, এই জায়গা থেকে আমি লিড দিব, সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মধ্যে এখনো ডেভেলপ হচ্ছে না। ধরেন আমি আচ্ছা, এই টোটাল বিষয়গুলোকে যখন আমি মানে কম্বাইন করি, কারণ আপনাকে আপনার ফেসবুকে যে পরিমাণ ফলোয়ার আছে সেই জায়গা থেকে যে মানুষরা দেখে যে পরিবর্তনটা হবে ভাই, সবাইকে বলবো যে পজিটিভ জিনিস নেওয়ার চেষ্টা করো। কারণ কি আমরা সবাই নেগেটিভ। ধরেন আপনি বাহার ভাই, আপনাকে আমি ডাক দিছি, আপনি সাদর গ্রহণ করছেন, আমি পজিটিভে নিছি। এখন আমি যদি বলি যে বাহার ভাই আমার কেন নিল না, সেটা যদি সেই কথাটা বলে আমি যদি মনে করেন এক জায়গায় মানে স্টিল বসে থাকি, তাহলে কিন্তু ট্রেন চলে যাবে, আমি তো চলে যেতে পারবো না, আমি তো এখানে হ্যাঁ। থেকে যাচ্ছি। আমাদের হচ্ছে যে প্রতিবন্ধী ভাতার কথা, সরকার এটা করতেছে ওইটা করে, এই সব কথা বলে আরেকজনকে দোষ দিয়ে আমরা কিন্তু একটা জায়গায় থেকে যাচ্ছি। ওভারঅল মানে আমার এতটুকু ইয়ে ছিল, আপনার এখন বলেন ভাই। না, আপনি যেগুলো বলতেছেন সেগুলো সবগুলোর সাথে আমি একদম একমত। কোনো কোনো জায়গায় দ্বিমত না। আমাদের হচ্ছে যে যারা তো বেশিরভাগ এখানে অডিয়েন্স আমাদেরই মতো, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ গ্রহণ করে আছে, সবার কাছে একটা প্রশ্ন করি। আপনি অবশ্যই আমার পেজের ভিডিওগুলো দেখেছেন। আমার 32,000 ফলোয়ার আছে। এটা এমনি এমনি হয় নাই, কিন্তু একদিনে হয় নাই। হ্যাঁ, আমি একটা হ্যাঁ, কথা, জাস্ট একটা কথা, আমি মনিটাইজেশনের জন্য আমি বেশ অতীতের কিছু ভিডিও কেটে দিয়েছি। আপনি আমার প্রথম একদম যে প্রথমের ভিডিওগুলো ছিল সেগুলো দেখলে আমার কথা বলা ঠিক নাই, প্রেজেন্টেশন ঠিক নাই, কিভাবে ভিডিও করব ঠিক না, এরকম ছিল। আমি একটা প্রশ্ন করি, আমি যে আমার যে লাস্ট ভিডিওগুলো দেখছেন, একদম লাস্টের যে চায়ের পাতা নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে চাকুনি ইউজ করা নিয়ে একটা মানুষের ইয়া নিয়ে একটা ভিডিও ছেড়েছি, ওই আসা পর্যন্ত, ওই ভিডিওটা দেখা পর্যন্ত আমি এখন যে জায়গাটা তৈরি করে আছি, আমি ছোটখাটো দুইটা প্রতিষ্ঠানের লিড দিচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমার মাসে 10 থেকে 15 হাজার ইনকাম হচ্ছে। এগুলো দিয়ে আমি এখন মোটামুটি ভালোভাবে আহ চলে যাচ্ছে, এগুলো দিন দিন বৃদ্ধি পাবে ইনকাম। তারপরে একটা জায়গায় পরিচিত হয়েছি, মোটামুটি সমাজের মানুষ, শহরে আমার মধ্যে একটা, আমার শহরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, আমার কমিউনিটি, আমি আমার কমিউনিটি বিল্ড আপ যেটা করে সেটা করতে পেরেছি। এখন আমি যদি একটা সরকারি চাকরি চাই, যে কোনো মন্ত্রীর কাছে বলুন, আমি এটা আমার কাছে ওনার কাছে যাওয়া কোনো ব্যাপার না, কারো মাধ্যম দিয়ে আমার যাওয়ার দরকার নাই। আমি নভেলের সাথে দেখা করব, আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী, আমি সরাসরি গিয়ে কথা বলবো। আমি আমাদের মাননীয় বিসি ম্যামের সাথে কথা বলি, আমি সরাসরি গিয়ে আমি বিসি ম্যামের সাথে কথা বলবো, ওনার কিছু বিষয় গিয়ে কথা বলতে পারি। এখন আমি যদি চাই ওদের কাছে গিয়ে যদি বলি আমাকে একটা চাকরি দেন, তারা আমাকে কখনোই ফেরত পাঠাবে না, আমাকে চাকরিটা দিবে। কিন্তু এই আমার চাকরি নিশ্চিত, একটা নিশ্চিত চাকরি পাওয়ার পরেও আমি স্টুডেন্ট থাকা অবস্থায় একটা যুদ্ধ, আপনি রীতিমতো একটা যুদ্ধ,
রাত 12টা 1টা ঘুমায় গিয়ে ভোরে 4টা 5টা 3টা ঘুম থেকে উঠে গিয়ে আবার সারাদিন যুদ্ধ করি। রীতিমতো একটা যুদ্ধ করতেছি ব্যবসাটাকে। একটু ব্যবসায় মজা আছে যে আমি সারাক্ষণ ব্যস্ত থাকতেছি, এই জিনিসটা লিড করার জন্য একটা যুদ্ধ করতেছি এক ধরনের। কি দরকার এগুলো? যদি এখানে যদি আমার চাকরিটাই সবকিছু হতো। চাকরি আমি পাবো নিশ্চিত, দেখে আমি এই জায়গায় একটা স্ট্রাগল করে যাচ্ছি। কারণ চাকরি আপনাকে বড় করার সুযোগ রাখে না, কিন্তু ব্যবসা আপনাকে অনেক রাইট। বড় একটা পুঁজিবাদী সমাজের কথাই বলছি, যেহেতু এটা অন্য লেভেলের। সেই জায়গায় সবাই যেহেতু পুঁজি নিয়ে পুঁজির দিকে ছুটছে, সেজন্য বলছি যে মানে আপনি যে পুঁজি চিন্তা করতেছেন, আপনি একটা জিনিস এক্সপিরিয়েন্স অর্জন করেন ভাই। আপনি একটা কথা বলেন, আমি এই ওয়েবসাইটটা আমি নিজেই ডিজাইন করতেছি আস্তে আস্তে। প্রথমে অন্য জন দিয়ে করে নিয়েছি, পোস্ট করা, এডিট করা, স্পেলিং দেখা, হেডলাইন। একটা পোস্ট তৈরি করতে আমি 1 সপ্তাহ সময় নিই। এইগুলো ডিজাইন করা, পাওয়ার পয়েন্টে সেখানে কাজ করা, সেখানে লোগো ডিজাইন করা, এমএস ওয়ার্ডে কাজ করা, সবগুলো। এগুলো আমি কি মায়ের পেট থেকে শিখে আসছি? প্রত্যেকটা জিনিস না ঘুমিয়ে, 2 ঘন্টা ঘুমিয়ে, বছরের পর বছর অপেক্ষা করে এই জায়গা আমি তৈরি করেছি। এরপরেও কাজ করে যাচ্ছি, চাকরির স্বপ্নটা দেখছি না। আমি যদি চারদিক দিয়ে অযোগ্য হিসাবে বিবেচিত হই, তাহলে আমি সরকারি চাকরিতে হয়তো অ্যাপ্লাই করব। আমি এখন একটা বেসরকারি জায়গায় যদি অ্যাপ্লাই করি, ইনশাল্লাহ আমি এটা নিশ্চিত দিব যে আহ, আমার তারা সিভিও দেখবে না। আমি কথা বলবো যে আমি যে আমার ইন্টারভিউ নিবে, ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিব যে আমার ইন্টারভিউ নিবে আমি ওনার লেভেলে চাকরি করতে পারবো। আমি যদি এখন একটা এনজিও লেভেলে যাই, আমার আমার রাইট। ইচ্ছে করে না। আমার এখন একটা কেমন হয় জানেন, আমি যেমন ধরেন আমি যদি এখন ধরেন আমার সাথে আমি একবার দেখা হয়েছিল শিরিন শারমিনের, শিরিন সরি, আমাদের স্পিকার, মাননীয় স্পিকারের সাথে দেখা হয়েছিল। ব্রিটিশ কাউন্সিলের একটা প্রোগ্রাম, ওনার সাথে গোল টেবিল বৈঠকে একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে আমরা আমার আমার পার্সোনাল কথা বলার সুযোগ পেয়েছি ওখানে। ওখানে আমি যদি ওনাকে বলি যে ম্যাম বাহাউদ্দিন রায়হানকে একটা চাকরি দেন, ওইটা আমার বলতে এখন বাধা দিচ্ছে, মানে আমার বিবেক বা আমার চাহিদা বাধা দিচ্ছে। কেন জানেন? আমি যদি ওনাদেরকে বলি আমাকে একটা চাকরি দেন, মনে হয় আমি যে ডিমান্ড, আমার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাকে বিচার করে মনে হয় আমাকে সেই চাকরিটা দিবে না তারা। আমি সেই জন্য আমি Yes. আমি আমি যুদ্ধ করে আমি ওই লেভেলে যাব, কারণ আমি ওই লেভেলে পড়ালেখা করেছি। এখন আমার যারা অডিয়েন্স কারা আছে কিভাবে আছে আমি জানি না, ওনারা স্বপ্ন দেখতেছে একটা স্থায়ী জীবন পাওয়ার জন্য, স্থায়ী একটা টাকা ইনকামের জন্য। ভাই, এই বাংলাদেশে আপনি না খেয়ে থাকবেন না, আমি না খেয়ে থাকবো না। আমি যদি পড়ালেখা শেষ করিও একটা মুদির দোকান দিলেও মাসে 10,000 টাকা পকেটে ঢুকাইতে পারবো। এত কোটি কোটি টাকার কিসের দরকার? আপনি এক্সপিরিয়েন্স অর্জন করেন, আপনি কথা বলেন। আমি যেমন ভিডিওগুলো ভাই কেন বানাচ্ছি জানেন? ভিডিওগুলো হচ্ছে যে দুইটা কারণ, দুটো উদ্দেশ্য। এক উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেহেতু আমার কাজগুলো দিয়ে মানুষের কিউরিওসিটি তৈরি হয়, মানুষ জানুক, আমি চেষ্টা করতেছি মানুষ ইন্সপায়ার হোক। রাইট। দ্বিতীয়ত যে কাজ, সেই কাজটা হচ্ছে যে আমার যে লেকিংস আছে, আমার যে ভুল আছে, আমার কথা বলার স্পিড, আমার প্রেজেন্টেশন স্পিড, আমি প্রত্যেকটা দিন আমার ভিডিওগুলো আমি নিজে দেখি, এই জায়গায় ভুল হয়েছে, এটা পরবর্তী বার থেকে ভুল হ্যাঁ, হবে হ্যাঁ। না। আমি স্ক্রিপ্ট লিখি না, আমি যখন আসবো তখন ভিডিও করে রাখি, তখন ভিডিও করে ফেলি, পরবর্তীতে আমি স্ক্রিপ্ট। এই জিনিসটা আমি আস্তে আস্তে গোছালো হয়ে যাওয়া, এটা এভাবে হয়ে যাওয়া, এটা এভাবে হয়ে যাওয়া। এগুলো না করলে ভাই কে দিবে আমাকে বলেন তো? কে রাইট, দিবে? রাইট। বাহার আপনি ভাই ওয়েবসাইটটা আপনাকে না একটা বানালে, আপনি ওয়েবসাইটটা না বানালে, আপনি একটা সুন্দর চিন্তা ভাবনা না করে আপনার ওয়েবসাইটের ডিজাইন দেখে বলছি যে এটা ওনার মাথায় ছিল এরকম, তো এটা আপনাকে কেউ এমনি এমনি এনে দিবে ভাই? কেউ না, দিবে? না, না, কেউ দিবে না, কেউ দিবে না। 100%, 100% এটা বাহার এটা ভাই চিন্তা করতে হবে। মানে আরেকটা লাইন শিওর, বলতেছি। শিওর, শিওর। আমি যে রাব্বি ভাই আমাদের ট্রেনার, আমি তো একদম চুপচাপ। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং জানি, যেহেতু সুযোগ আচ্ছা। দিয়েছে দেখি সেখানে ঢুকে আর একটু ভালোভাবে জানার জন্য। রাব্বি ভাই সিএসআইডি থেকে যখন আমাকে ট্রেনিং এর জন্য, আমরা ট্রেনিং এ বসেছি, আমি ল্যাপটপ নিয়ে বসেছি। তো রাব্বি ভাই হচ্ছে মোটামুটি অনেক উচ্চ লেভেলের ঢাকায় আছে, ভালো জায়গায় পজিশনে আছে আমাদের ট্রেনার রাব্বি ভাই। আচ্ছা। হ্যাঁ, তো সবার সাথে পরিচয় হচ্ছে, আমিও নর্মালি পরিচয় হয়েছি। আমি একদম না চিনার বান করে আমি বসে আছি। ওই দিনের লাস্টে গিয়ে বলতেছে যে রায়হান ভাই, একটা মনের কথা আসছে বলি।
আপনাকে না মানে আমার চিনা চিনা লাগতেছে, একটু বলবেন মানে আপনাকে আমি কিভাবে চিনতে পারি? ভাই আমাকে কিভাবে চিনা, আমি ডাইরেক্ট বলতেছি যে এইভাবে আমাকে কিভাবে চিনবেন? ভাই দেখেছেন মনে হয় তো কোনো ফেসবুকে, ভাই আপনার মানে এরকম কথা বলতে বলতে হুট করে আমি যে আমার একটা ইয়ে দেখে ফেলছে। ইয়েস ভাই ইয়েস, আমি আপনাকে আপনাকে শুধু একটা নাম, আপনার নাম্বারটা পাই নাই, আপনাকে একটা অভিনন্দন জানানোর জন্য, আপনার কাজ দেখে আপনাকে সেলুট করার জন্য আপনার নাম্বারটা আমি পাই নাই। ওই সময়ে ওই ট্রেনিং এ রাব্বি ভাই মানে আমাকে এভাবে স্পেশাল যেহেতু বলেছে আমার একটু ভালো লেগেছে, স্বাভাবিক, এটাই তো পাওয়া। এটা উনি আমাকে খুঁজছিল কিন্তু খুঁজে পাইলে কোনো কারণে, পরবর্তীতে তো কোনো একটা কারণে উনি আমাকে মনে রেখেছে। এটা আমাকে আমার চেহারা দেখে মনে রেখেছে, আমার চেহারা দেখে মনে রেখেছে, আমার কাজ দেখে মনে রেখেছে, আমাকে আমার কাজ দেখে মনে রেখেছে। তো এই জিনিসটা হচ্ছে যে যারা আছেন, যারা আছেন, হ্যাঁ ফ্যামিলিগত ক্রাইসিসের কথা কেউ বলবেন না, ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা কেউ বলবেন না। আপনার মনের ক্রাইসিস কি সেটা নিয়ে কাজ করেন না ভাই, আপনার সামনের ভবিষ্যতে কি ক্রাইসিস তৈরি হবে সেটা নিয়ে কাজ করেন না। প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষে এক একটা প্রবলেমে, আজকে আজকে আপনার ঘরে কেউ একজন মারা গিয়েছে, আজকে আপনাকে কোন একটা চাকরিতে জয়েন হতে হতে পারে, আপনি মারা 100%। গিয়েছে না, আমি সুখে মরে যাচ্ছি, আমি আবেগে আমার গিয়েছে, আমার চাকরি লাগবে না, এগুলো তো দুনিয়ায় নেই ভাই, এগুলো তো দুনিয়ায় নেই। কিচ্ছু করার নেই। সেজন্যই আমি ঠিক ওইভাবে বোঝাতে চাচ্ছি যে আমি বিশ্বাস করেন আমি প্রত্যেকটা সেকেন্ড আমি মূল্যায়ন করেছি, প্রত্যেকটা, আমি একটা সেকেন্ডও নষ্ট করি নাই। বিশেষ করে আমার ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার ধারণা আছে তো, কি হ্যাঁ, সুন্দর ক্যাম্পাস, 3টা বছর, গত আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 3টা বছর আমি ক্যাম্পাসে ক্লাসে গিয়েছি, ক্লাস থেকে রেলে বাসায়, ক্লাসে গিয়েছি, ক্লাস থেকে রেলে বাসায়, আমি ঝর্ণা দেখি নাই, কনেস্ট্রি দেখি না, ফরেস্ট ডিপার্টমেন্ট দেখি নাই, আমি এখনো পর্যন্ত আমি আমাদের এই গার্ডেন যে নামও জানি না, এগুলো দেখি নাই, সময় পাই নাই আমি। কিন্তু সবাই কি করতেছে, সবাই ঘুরতেছে, ফার্স্ট ইয়ারে সবাই সবাইকে নিয়ে ঘুরতেছে, আমি বলতেছি না ভাই আমার এই মুহূর্তে আমার ওয়েবসাইটে সময় দেওয়া দরকার, এই মুহূর্তে আমার অভিজ্ঞতা অর্জন করা দরকার। সারা রাত পাবজি খেলবা, সারা রাত গেম খেলবা, সারা রাত মোবাইলে টিপি করবা, কিন্তু মোবাইলে কি দেখছো জিজ্ঞেস করলে ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, রাইট, 100%। ভাই আসলে আজকের সেশনটা বললো না যে আসলে আজকের যে আমাদের প্রোগ্রামটা সেটা হচ্ছে যে কেউ দাবায় রাখতে পারবে না, প্রত্যেকটা মানে প্রতিটা সময় কিন্তু আপনি আপনার সেই গল্পের উদাহরণটা আসলে আপনার উদাহরণগুলো দিচ্ছিলেন, এটাই হচ্ছে যে আমরা আসলে উঠে আসে কথার মাঝখানে যে আপনাকে অনেক ইনফরমেশন, লট অফ ইনফরমেশন আসলে শেয়ার করলেন। তো এই জায়গা থেকে হচ্ছে যে আমরা আসলে সবাইকে জানতে হবে যে আসলে প্রত্যেকটা মানুষ সম্পর্কে আমরা চিন্তা করি কি ধরেন একটা জিনিস করতেছি বা কোথাও গেছি, যে কোনো একটা ট্রেনিং হইলো বা কোথাও একটা প্রোগ্রাম হলো, তখন আমাদের মধ্যে একটা ইয়ে আছে যে এখানে গেলে আমার তো গাড়ি ভাড়া খরচ যাবে, এখান থেকে তো কিছু দিবে না। এই যে একটা মেন্টালিটি, সেটা কিন্তু আপনাকে পিছিয়ে দিবে। ব্যাপারটা এরকম না, সবাইকে আমি বলতেছি যে ব্যাপারগুলো হচ্ছে যে আমরা এই যে বাহার ভাইকে আজকে কেন নিয়ে আসা, যে উনি আসলে আহ, যদি বলা হয় যে 8 বছর বয়স, তখন আসলে মানুষ কতটুকু বুঝতে পারে সেই জায়গা থেকে। উনি ধরেন যে ঢাকায় ছিল না, ঢাকার একটা ধরেন যে 5 বছরের একটা বাচ্চা, সে কিন্তু অনেক পণ্ডিত হয়ে আসবে, ট্যালেন্ট হয়ে আসবে। মানে ট্যালেন্ট বলতে আসলে সে দুষ্টুমি করে, অনেক ধরেন অ্যাডভান্স কিছু বুঝে। তো ওই জায়গা থেকে তা দেখা যায় আপনি কক্সবাজারে ছিলেন, কক্সবাজার থেকে সেই এই মানুষগুলা সেই জায়গা থেকে এই পর্যন্ত আসাটা আহ মনে হয় যে রাব্বি ভাইয়ের, সরি, জহির ভাইয়ের কানেকশন চলে গিয়েছে। এই ফাঁকে আমি কথা বলিনি, আপনারা যারা অডিয়েন্স আছেন, আহ, আমি এখন অনেকে আমাকে নিয়ে আগ্রহ হবে, বা আমি অ্যাকচুয়ালি আমার আমাদের সবচেয়ে বড় প্রবলেম কোথায় জানেন? প্রতিবন্ধী, আপনি আপনার শরীর প্রতিবন্ধী হয়েছে, আপনার মন তো প্রতিবন্ধী হয়ে যায় নাই, আপনি আপনার
শরীরটাকেই বাধা, আপনার যে বাধা তৈরি হয়েছে, আপনার যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেটা আপনার শরীরে, আপনার ফিজিক্যালি ভাবে আপনার বাধা। কিন্তু মানসিক, আপনার মন তো ঠিক আছে, তো মনটাকে সুন্দর করেন, মনটাকে চ্যালেঞ্জ করেন, মনটা দিয়ে কাজ করেন। হ্যাঁ, আমার মনে হয় আপনি এই জায়গাটা পরিবর্তন, এই জায়গাটা গ্রো আপ করার জন্য আপনার সবচেয়ে স্ট্রং থাকা দরকার আপনার মেন্টাল। আপনি যদি মেন্টালি স্ট্রং থাকেন, তাহলে কেউ আপনাকে দাবায় রাখতে পারবে না। এটাই যে ডিপ্রেশনের কথা, আপনারা অনেকে হয়তো ডিপ্রেশন হয়ে যান বা মাঝে, এটা স্বাভাবিক একটা ন্যাচারাল প্রক্রিয়া। সেটা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে আমাদের মাঝে মাঝে মনটা নরম হয়ে যায়, আমাদের একটু অনেক কিছু চাই, আমরা পারি না। আহ, বা আপনি অনেক অনেক সময় বলেন যে কেন আল্লাহ আমাকে এমন করেছে। ওইটা বলতে গেলে অনেক কথা আসে। এটা আপনি কেন এমন করেছে বলতে গেলে, আপনি পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি, সবচেয়ে কাছের মানুষ আল্লাহ, সেই জন্য আল্লাহ আপনাকে এমন করেছে। আহ এতগুলো পরেও আপনি সৃষ্টিকর্তাকে ভুলে যান নাই, এতগুলো পরেও আপনি সৃষ্টিকর্তার গুণগান গাচ্ছেন। তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে, সুন্দর একটা ভবিষ্যৎ আপনার জন্য আল্লাহ রেখেছে। এটাই, এটাই। সেজন্য বলবো যে ডিপ্রেশন হওয়ার কিছুই নেই। জি, জহির ভাই। হ্যাঁ, যেটা বলতেছি আমার একটু কানেকশনের প্রবলেম হয়েছিল। এটা আমি আমি হচ্ছে যে ওই ফাঁকে আমি কিছু কথা বলে ফেলেছি। রাইট, গ্রেট গ্রেট ভাই, আপনি আসলে মানে এগুলো হচ্ছে যে মানে এগুলো বুঝতে পারছেন তো, এই বুঝেন দেখেই তো ওই ভালো সুবিধা। সেটা হচ্ছে যে আমরা আসলে যেটা মানে ইয়ে করতেছিলাম, যে আমাদের প্রত্যেকটা সময়কে আসলে কাজে লাগাইতে হবে। আমরা আসলে হ্যাঁ, প্রায় প্রোগ্রাম শেষ। সেটা হচ্ছে যে আমাদের কাজে লাগাইতে হবে এবং হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে আজকে যেমন বাহারবাই তৈরি হয়নি, সেই জায়গা থেকে আজকে আজকে যাদেরকে আমরা দেখতেছি, আমাদের প্রিভিয়াস যে যারা কাজ করতেছে এই সেক্টর গুলোতে, যারা অনেক ভালো ভালো জায়গায় বর্তমানে আছে, তারা একদিনে তৈরি হয়নি। কিন্তু আমাদের একটা গ্যাপ আমরা অনুভব করতেছি, সেটা হচ্ছে যে সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমাদেরকে এই জেনারেশন যারা আমরা এখন কাজে আসছি বা এই সেক্টর নিয়ে কাজ করতেছি এবং ডাইভার্স সেক্টরগুলোতে আমরা ছড়ায়া ছিটিয়া যাচ্ছি, তাদের সাথে সবাইকে একটি স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে হবে। কারণ হচ্ছে কখনোই কোনো কিছু কাজ, কোনো কমিউনিটি বলেন বা কোনো কাজ আসলে হয় না একটা টিম ছাড়া। দেখেন বাংলাদেশ টিমের কথাই চিন্তা করেন, যদি 11 জন প্লেয়ার না খেলে তাহলে হচ্ছে ওই কিন্তু আর টিমটাকে উইন করে না। ভাই বিজনেস করতেছে, ভাই কোনো কাজে কোনো কি বলা হয় যে কোনো একটা অ্যাচিভমেন্ট হইলো না, কোনো একটা সাকসেস হলো না বিজনেসের, বা কাস্টমার কম হচ্ছে, তখন কিন্তু বোঝা যায় যে কোনো একজন স্টাফ তার হয় অমনোযোগী আছে, যার জন্য হচ্ছে যে আমি আমার সেই মানে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি। সেই জন্য হ্যাঁ, হচ্ছে আমরাও আমাদের কমিউনিটির সে অধিকার, আমরা কেন পিছিয়ে আছি আমাদেরকে সেই জাস্ট এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের সবার চিন্তা ভাবনা, এবং হচ্ছে যে চিন্তা ভাবনা কিন্তু আপনাকে ডাইভার্স করতে হবে। ডাইভার্স কেমন? পুরাতন চিন্তা ভাবনা দিয়ে আপনি কখনোই কোনো কাজকে অ্যাচিভ করতে পারবেন না, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না। সেই জন্য হচ্ছে আপনাকে গ্রহণযোগ্যতা পেতে হলে আপনার নতুন কিছু নিয়ে আসতে হবে। দেখেন পাঠাও কথা বলেন, উবারের কথা বলেন, এটা কিন্তু নতুন একটা কনসেপ্ট, ফুড পান্ডা বলেন। তো ঠিক ওই কনসেপ্ট গুলাকে কাজে লাগানোর পরে দেখতে হবে যে ভাই যেমন বিজনেস করতেছে, মানে আমি যেটা বুঝি আসলে যে প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন হচ্ছে এক একটা বিজনেস। ব্যাপারটা এইসব জায়গায় চিন্তা করেন, ক্রিয়েটিভিটি বলেন বা একটা সলিউশনকে চিন্তা করেন, যে আমি আমার ডিসেবিলিটিকে আপনার আমার এলাকার থেকে আমি কিভাবে এটাকে মানে সামনে গিয়ে আগানো হইলো, সামনে এগিয়ে যাব, এবং হচ্ছে যে আমি কিভাবে ওই রাস্তাটায় আমি যেতে পারি, যে রাস্তাটা গাড়ি চলে, ওইটা হচ্ছে মেইন স্ট্রিমের রাস্তা। ওই জিনিসটাই যদি আপনি আপনার অনলাইন থেকে সেটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চান, আপনি আপনার আইডিয়াকে ছড়িয়ে দিতে চান, সেটাই হচ্ছে যে আপনার মেধাকে আপনি এক্সিকিউশন করার একটা ধাপ পার হলো। তারপর আপনি বলবেন যে ভাই টাকা না হলে বিজনেস হয় না, এই কথাগুলো এখনকার দিনে চলে না। আপনাকে আপনার প্রবলেমের সলিউশন আপনাকেই বের করতে হবে। কারণ অনেক আপডেট, আপনি একটা জায়গায় আপনি স্বপ্ন দেখতেছেন, একটা কোম্পানির বড় বড় জায়গায় আপনি যাবেন, একটা ভালো জব করবেন, সেই জবটা আপনাকে কেন দিবে, সেই প্রশ্নটা হচ্ছে আপনার কাছে আমি করলাম, যে কেন দিবে। কারণ হচ্ছে আপনাদের মানে সবার কাছে আমার প্রশ্নটা করা, যে আমি কিছুদিন আগে ভাই বাহার ভাই আমি একটা এই কোশ্চেনটা করা হয়েছিল
তখন অনেকে অনেক ধরনের কোশ্চেন করছিল যারা আমাদের মানে এই সেক্টরে একটু সিনিয়র আছে, মানে মিডিয়াম, মানে সিনিয়র বলতে অনেক সিনিয়র না, বাট একটু সিনিয়র। তারা অনেক ধরনের কোশ্চেন কমেন্ট করছিল। বাট ভাই, প্রত্যেকটা কথার সহজভাবে আপনাকে বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি, বাহার ভাই কি বলতে চাচ্ছে, আমি কি বলতে চাচ্ছি। সেটা যদি আপনি নেগেটিভ ভাবে নেন যে বাহার ভাই আজকে এই জিনিসটা পেয়ে গেছে, আজকে ওনার তো ভাই 32,000 ফলোয়ার, এটার জন্য হচ্ছে উনি বড় বড় কথা বলে, ভাই এই জিনিসটা এরকম না। কারণ আমি লাস্ট হচ্ছে যে 2020-এ জয় বাংলা অ্যাওয়ার্ড পাইছি ভাই। সেটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আপনি ধরেন যে আমি আসছি, আমাকে অনেক বললো ভাই কিভাবে পাইনি, ভাই যে কাজ করতেছি, কাজটা মানুষের কাছে পছন্দ হয়েছে দেখে কিন্তু সে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য বলছে। এখন হচ্ছে আমি যদি আপনার মতো, আমাদের মতো আসলে, আমি যদি সবার মতো গতানুগতিক চিন্তা করতাম তাহলে তো আমাকে মানুষ একসেপ্ট করতো না। সেই জায়গা থেকে আমি সবাইকেই বলবো যে বাহার ভাই আজকে যে কত সুন্দর কিছু ইম্পর্টেন্ট কথা বললো ভাই, এগুলো কিন্তু কাজে দিবে। যদি আপনি চিন্তা করলেন ভাই 1 ঘন্টার প্রোগ্রাম করলো জহির ভাই, সিআরডিডি থেকে কি প্রোগ্রাম করলো, এই প্রোগ্রামটা আসলে আহ, দূর, ওনার কাম উনি প্রোগ্রাম করে, হ্যাঁ ওনার মনে চায় করে, ব্যাপারটা এরকম না। বিষয়টা প্রত্যেকটা প্রোগ্রামে, গত প্রোগ্রামে যে ছিল ইংলিশে গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করা, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, বিএড করা, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করতেছে একটা মেয়ে, তার হচ্ছে যে ডিসেবিলিটির পরিমাণটা আরো ডে বাই ডে বাড়তেছে। নাকি এই যে লাইফ স্ট্রাগল গুলো করেও সে থেমে যায়নি, তাকে দাবায় রাখতে পারেনি, সেই গল্পটাই আমরা বলতে চাই যে কেউ দাবায় রাখতে পারে। বাহার ভাইয়ের মতো মানুষকে আমরা সামনে নিয়ে আসতে চাই। বাহার ভাই তো এমনিই সামনের মানুষ, তাদের সাথে আমার একটা সম্পর্ক, যারা সামনে আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই। সেই সম্পর্ক, সেই গল্পগুলো যখন আমরা প্রতিনিয়ত শুনবো, সেই মানে শোনাটাই আমাদের জন্য মোটিভেশন, সেই শোনাটাই আমাদের পথ আমি প্রদর্শক। আমি দুইটা কথা বলি। শিওর। আহ, আমার প্রতিষ্ঠানে তো অনেকেই জবের জন্য মেইল করে, আমি বিভিন্ন সময় সার্কুলার ছাড়ি। আহ, ওখানে হ্যাঁ, আমি বলে যাই, সার্কুলারের ক্ষেত্রে যেটা হয়, আপনি একটা জায়গায় জব করবেন। এখন আমাদের এখন আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা, আপনি সরকারি বলেন বেসরকারি বলেন, আপনি যেই জায়গায় জব করেন না কেন, প্রত্যেকটা সেক্টরে অনলাইন কানেক্টেড। অনলাইন অনলাইনে যে ইন্টারনেট জগৎ, সেই জায়গায় আপনি অজ্ঞ হলে চলবে না, কোনোভাবেই চলবে না। আপনারা যে মেইলটা করেন, আপনি যে সিভি, আপনার রিজিউমি যে আপনি পাঠান, আপনি কোন একটা প্রতিষ্ঠানে তো পাঠাবেন। সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন? এটা অবশ্যই হাস্যকর। আপনি মেইল পাঠাচ্ছেন, কম্পিউটার দোকানে গিয়ে দোকানওয়ালার, ধরেন অমুক টেলিকম, ওই জায়গায় থেকে আপনি মেইল পাঠাইছেন। একটা কোম্পানি হাসবে না এই সময়ে এসে আপনি অন্য একটা কোম্পানির পাঠাচ্ছেন জায়গা থেকে? এবং ইন্টারভিউতে যখন ডাকে যে এই মেইলটা কি আপনি করেছেন, আমি যেগুলো প্রশ্ন করেছি, আমি বললাম যে ভাই, এই মেইলটা আপনার জায়গা থেকে করেছেন, একটু আমাকে স্যান্ড ফাইলটা দেখান তো। তখন বলছে ভাই আমি কম্পিউটার দোকান থেকে করেছি। আচ্ছা, একটা এটা বাদই দিলাম, আপনি ইমেলটা নিজে তৈরি করেছেন? না। কোথায় থেকে? আমি 100 টাকা দিয়ে মেলটা বানাই নিছি। ওকে ফাইন, এই ডাটাগুলো কি আপনি টাকা দিয়ে বানাই নিয়েছেন? জি ভাই, এই ডাটাগুলো আমার না। কি আর কি বলবো ভাই আপনাকে? আর আপনাকে আমি কেন কেন হায়ার করব বলেন? আপনাকে আমার প্রতিষ্ঠানে আমি কেন হায়ার করব? আপনার এমন কি হয়েছেন যে আপনি আমাকে আমার প্রতিষ্ঠানে টাকা দিবেন নাকি নিবেন? আপনি যদি টাকা দিতেন তাহলে আমি আপনাকে হায়ার করতাম। এখন আমি আপনাকে টাকা দিব, আমার প্রতিষ্ঠান আপনাকে টাকা দিব। আপনার পড়ালেখা কোথায় করেছেন আমি কখনো জানতে চাই নাই। আপনি আসা পর্যন্ত আপনার সাথে যে প্রশ্নগুলো করেছি, আপনার সার্টিফিকেট আছে কি নাই, আপনি বাংলাদেশের নাগরিক কিনা, সেটা আমি জানতে চাই নাই। আপনি কি জানেন, আপনি আমার প্রতিষ্ঠানটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, আমি সেটা জানতে চাই। আপনি টেকনিক্যালি কিভাবে জানেন, এটা জানতে চাই। তা আমরা এগুলো জানি, আমরা স্বপ্ন দেখি 1 লাখ টাকা জব করব, আমার বেতন হবে 40,000 টাকা, আমার বেতন হবে 50,000 টাকা, বাট আমি একটা মেল করতে জানি না। আমি স্বপ্ন দেখি 40,000 টাকা বেতন পাবো, কিন্তু আমার যে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হয়, আমার যে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা থাকতে হয়, সেটা আমি জানি না। এগুলো আমার অজ্ঞতার মধ্যে। আমাকে কয়েকটা যে আমি প্রায় জায়গায় মোটিভেশন বা ইন্সপিরেশনাল
কথাগুলো বলার জন্য, যায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে দাওয়াত দেয়, অনলাইন ইয়াতে সরাসরি ফিজিক্যালি যায়। আমি আবার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ তাদের ইউথ লিডারশিপ যে ট্রেনিং আছে, অ্যাক্টিভ সিটিজেন্স ইউথ লিডারশিপ ট্রেনিং, সেখানে ট্রেনার হিসেবে কাজ করি বিগত 2015 সাল থেকে এখনো বর্তমান আমি ট্রেনার হিসেবে আছি, ইউথ মোবিলাইজেশন নিয়ে কাজ করি। তো আমাকে অনার করে অনেক জায়গায়, যেখানে যেখানে অনার করে 4,000, 5,000, 10,000 টাকা দেয়। ঢাকায় ফিউচারাইজার্স বাংলাদেশ, সেখানেও গিয়েছিলাম, হয়েছে। তো তারা আমাকে অনেক সময় টাকা দেয়। ধরেন কোন একটা একদম রিসেন্টলি কোন একটা প্রোগ্রামে আমাকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের একটা প্রোগ্রামে আমি কিছু কথা বলতে গিয়েছিলাম, 2.5 ঘন্টা কথা বলেছিলাম টানা। একমাত্র আমার প্রোগ্রামে প্রত্যেকটা অডিয়েন্স বাহির থেকে ভিতরে আসছে, বাট একজনও বাইর হয় নাই। তো অডিয়েন্সে কথা বলতে গিয়ে দেখেছি তারা আমাকে একটা অনার দিচ্ছে, 5,000 টাকা দিচ্ছে অনার করে। আমি তো এমনি সব জায়গায় বলে রাখি কোনো টাকা নিই না। তোরা বলে যে ভাই এমন ঋণী করে ফেললেন, মানে এটা না নিলে আমরা রাগ করবো। আপনারা তো জানার কথা যে আমাকে আপনারা যত টাকা বাজেট করেছেন ওকে বই দিবেন প্লিজ। তো ওনারা বললো যে ঠিক আছে, আমাকে কিছু লিস্ট দেন আমার পছন্দের, যেগুলো আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনার উপর যেগুলো আমার একটা উইশ লিস্ট আছে, সেই লিস্টটা আমি দিলাম। তো আমাদের তো বই পড়ার সময় নেই এখন। আমরা ওই যে বললাম না, একজনে বললো যে আমরা 30,000 টাকার 40-50 লাখ টাকার স্বপ্ন দেখতে পারি, আমরা মেল জানি না, মেল করতে জানি না। আমরা জ্ঞানী ব্যক্তির মতো জ্ঞানী কথা বলতে চাই, বাট আমরা জ্ঞান যেখান থেকে পাবো বই পড়ার সময় পাই না। তো এইভাবে হলে তো হবে না ভাই, অ্যাকচুয়ালি যেটা সত্যি এটা এইভাবে হলে তো হবে না। না না, আপনার এই সিভি দেওয়াটার সাথেই আমি সম্পৃক্ত করব। সেটা হচ্ছে আমি লাস্ট হচ্ছে আমাদের সাথে একটা বড় বাংলাদেশে একটা মোটামুটি খুব ভালো একটা কোম্পানি, অনেক বড় কোম্পানি, তারা আমাকে ফোন দিয়ে সিভি চাইলো যে আপনারা কিছু যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে তাদের সিভি। সিভি কিছু আমি হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে যখন পোস্ট করলাম তখন মোটামুটি ভালো পরিমাণে সিভি পাইলাম। ভালো পরিমাণে বলতে প্রায় অল্প সময়ের মধ্যে আমার প্রায় 15 থেকে 20টার উপর হবে, আরো বেশি হবে সিভি। কিন্তু এর আগেও আমার কাছে অনেক সিভি আছে। ব্যাপারটা হচ্ছে আমি রিসেন্ট আপডেট সিভি গুলো সবসময় আসলে ইয়া করি, সে জায়গা থেকে অনেকে আমাকে সিভি পাঠাইছে ভাই, ছবি তুলে জাস্ট হচ্ছে জেপিজি ফরম্যাটটা পাঠাইছে। এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ভাই আপনার মানে আমরা যেই সেক্টরগুলোতে আমরা মানে প্রত্যেকটা মানুষ যখন জব সেক্টরে যাব, যেই সেক্টরগুলোতে জয়েন করব, ঠিক ওই সেক্টরগুলো ইনক্লুশন হবে এবং ওই সেক্টরগুলোতে আমাদের পারফরমেন্সের উপর বেস করে আমাদের হচ্ছে যারা ফিউচার জেনারেশন আছে তাদের সুযোগ তৈরি হবে। এখন বলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে জবের জন্য আসলে ঝাঁপ দিচ্ছি, ওইভাবে কি আমরা আসলে নিজেকে তৈরি করতে পারছি? এটা আমার একটা কথা। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন ইন্টারভিউ গুলো যখন ফেস করতে যাই, তখন হচ্ছে ধরেন যে একটা ছেলে সিভি টিভি কোনো মতে জমা দিল, যখন ইন্টারভিউ গুলোতে ডাকে তখন হচ্ছে ইন্টারভিউ গুলোতে যেভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, সেই জায়গা থেকে আমরা কি নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুত করতে পারতেছি না, পেরেছি এরকম হবে না। তারপর হচ্ছে যে আপনি যে জব সেক্টরটা জব করবেন, সেই জবটা কি আসলে আপনি আপনার পছন্দ অনুসারে পেলেন কিনা, এটা একটা কথা থেকেই যাচ্ছে। এবং জবটা আপনি নেওয়ার পরে সেটা কি আপনার লাইফের ক্যারিয়ার হচ্ছে কিনা, মানে এটা আপনার সাস্টেনেবল হচ্ছে নাকি, এটা নিয়ে আপনি ইন ফিউচারে আপনি বড় কোনো আপনার কি বলে প্রমোশন হবে কিনা, আপনি ভালো জায়গায় পৌঁছাইতে পারবেন কিনা, এই টোটাল ওভারঅল অনেকগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু আমাদেরকে হচ্ছে যখন আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করি তখন থেকে পথ চলতে হবে, যখন এসএসসি কমপ্লিট করি তখন থেকে পথ চলতে হবে। এই জায়গাগুলোতে আমরা ঢাকার বাইরে যারা থাকে, ঢাকার ভিতরে যারা থাকে, ঠিক আছে, আগে একটা সময় ছিল যারা হচ্ছে সুযোগ সুবিধার জায়গায় একটু কম হইতো, এখন কিন্তু সেই জায়গাটা নাই। যেমন হচ্ছে আমিও কিন্তু অনলাইন থেকে প্রতিদিন আমাদের ক্লাসে, আমি জাহাঙ্গীরনগরে মাস্টার্স করতেছি, সেটা সেপ্টেম্বরে কমপ্লিট হওয়ার কথা ছিল। মাস্টার্স হচ্ছে প্রফেশনাল মাস্টার্স গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। আমার হচ্ছে যে আজকে আপনার হচ্ছে আমি 9টা বাজে আমাদের প্রোগ্রামটা হইতো, আমার 9টা বাজে হচ্ছে যে মানে
ক্লাস শেষ হয়েছে, তারপর হচ্ছে আপনার সাথে সাথে আমি আমার হচ্ছে এটার জন্য প্রিপারেশন নিচ্ছি। তা দেখেন, আমার ফ্রাইডে আর স্যাটারডে ক্লাস হয়। তা আমরা হচ্ছে অনলাইন থেকে যেগুলো শিখতেছি, আমাদের হচ্ছে মাস্টার্স হচ্ছে যে একটু প্রফেশনাল, সেই জন্য হচ্ছে আমাদের সব বিষয় হচ্ছে টিচার আমাদেরকে একটা জিনিসটা আলোচনা করে, বাট টোটাল ওভারঅল জিনিসটা কিন্তু আমরা অনলাইন থেকে শিখতে হচ্ছে। তাহলে হচ্ছে আমি যখন আমরা অনলাইন থেকে শিখেই সবকিছু করতেছি, আমরা হচ্ছে আজকে আমেরিকায় কি হচ্ছে, কোন জায়গায় ডিসেবিলিটি মানুষের কি অবস্থা, কোন এলাকায় কেমন হচ্ছে, তাদেরকে কিভাবে ইয়া করতেছে, সেটা যখন আমরা এভাবেই শিখতেছি, তাহলে কেন ভাই ওই যে মানুষগুলো যারা মানে দূর ইয়াতে আছে, তারা এই মাধ্যমে কানেক্ট হইতে পারতেছে? কারণ কি, আপনাকে স্মার্ট হইতে গেলে স্মার্ট ভাবে আপনাকে, আপনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথাই বলতেছি, যে ফোন ব্যবহার করা শিখতে হবে, ইমেল ব্যবহার করা শিখতে হবে, ইমেলটা নিজে লিখতে হবে, নিজে ক্রিয়েট করতে হবে, ফেসবুকটা নিজের সঠিক নামে চালাইতে হবে। এখানে বলতেছে আমাদের ভাই বলতে বলতে অনেকে আমাদের একটা মানে মানে এমন একটা নাম দেয় মনে করেন, মানে এগুলো আসলে সহ্য করা যায় না আসলে, দিয়ে অচিন চালাই। পাখি, কমলার টমেটো সস। তারপরে এই জায়গাগুলোতে হচ্ছে যে কাজ করার জায়গা আছে, আমাদের অনেক কাজ করার জায়গা আছে। আমরা শুধু ট্রেডিং এর কথা বললেই হবে না। আমি মনে করি, আমি এই কথাটা সবসময় বলে আসি, যে অ্যাডভোকেসি, লিডারশিপ, এটা হচ্ছে পুরো ওভারঅল লাইফ। আমি যেভাবে কথা বলতেছি এটাই হচ্ছে অ্যাডভোকেসি। আমি এখন এক জায়গায় যাবো, যাওয়ার পর একটা মানুষকে কনভিন্স করে আসবো, আমার হয়ে গেছে, এটা অ্যাডভোকেসি। হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে কি, আমি একটা টিমকে পরিচালনা করব, করার পর আমি একটা জিনিসকে অ্যাচিভ করবো, সেটা লিডারশিপ। সহজ ভাষায় দুইটা জিনিস। আর এই দুইটা জিনিসকে যদি আপনারা অ্যাচিভ করতে হয়, তাহলে হচ্ছে পুরো লাইফ স্টাইলটাকে আমাকে ওইভাবে গুছাইতে হবে, ওইভাবে সাজাইতে হবে। আর আমাকে হ্যাঁ, হচ্ছে কাজ করতে হইলে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গা থেকে আমি চিন্তা করতেছিলাম যে এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে হচ্ছে যে আমাদের এই কমিউনিটি একটা ডেভেলপমেন্ট আসবে। অধিকারকে আদায় করতে হলে ভাই, আপনার অধিকার আপনাকে আদায় করতে হবে, আমার অধিকার আমার আদায় করতে হবে। আমাদের হ্যাঁ, অধিকার যদি বলে দেয় যে ভাই, আরেকজন মানুষ বলে দিল যে এই ছেলেটার এই জিনিসটা লাগবে, এই অধিকার কখনো আদায় হবে না। কারণ হচ্ছে ওই মানুষটা মিডিয়া হয়ে গেল, কখনো মিডিয়ার মাধ্যমে আমরা কখনো কাজ না করি, এটা হচ্ছে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ হচ্ছে মিডিয়ার মাধ্যমে যখন কাজ করতে যাব, তখন হচ্ছে যে তিল অনেক সময় তাল হয়ে যায়, অনেক কথায় পরিবর্তন হয়ে যায়, আর হচ্ছে কখনো ওই কাজটা আমি শিখতে পারবো না। আমি কাজটা হুম, শিখার জন্য নিজেকে নিজের কাজটাই তৈরি করতে হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি হ্যাঁ, আমার কাজটা শিখতে পারবো। হ্যাঁ। হ্যাঁ ভাই, আমরা আসলে অনেক কথা বললাম। ভাই আপনি হচ্ছে লাস্ট আমাকে যদি কিছু কথা সবার জন্য বলে দেন, যেটা হচ্ছে যে সবার জন্য আসলে আমাদের একটা মানে বলে দিই আপনাকে, যে আমরা সিআরডিবির একটা ট্যাগলাইন আছে, দ্য ফিউচার ইজ ইনক্লুসিভ, এবং হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে। সেই ক্যাম্পেইনের আসলে মানে অনেক বড় আকারে চিন্তা করতে গেলে, যে আমরা চিন্তা করি আমরা সবাই বাংলাদেশ, এজন্য আমরা প্রত্যেকটা ট্রেনিং বলেন না কেন, আমরা আসলে সবকিছুই সবই চিন্তা করি। আমাদের এখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও ট্রেনিং এ থাকে। কারণ হচ্ছে, যখন আমি ট্রেনিং করব একজন অপ্রতিবন্ধী ব্যক্তির সাথে, প্রতিবন্ধী ব্যক্তি যখন ট্রেনিং করে, তখন হচ্ছে কি তার কিন্তু পটেনশিয়ালিটি, তার কেপাবিলিটি সব সম্পর্কে কিন্তু সে জানে। জানার পর কি সে কিন্তু আরেকটা মানুষের সাথে গল্প করতে পারে, যে ভাই দেখে আসছি, তার তো ভাই ডিসেবিলিটি আছে, তার হাত নেই, পা নেই, বা যাই হোক না কেন, সেই মানুষটা কিন্তু অনেক ভালো ভালো জিনিস পারে, তার যোগ্যতাটাকে কিন্তু সে অ্যাপ্রিসিয়েট করে। সেই জন্য হচ্ছে আমাদের ইনক্লুসিভ, আমাদের প্রত্যেকটা ট্রেনিং ইনক্লুসিভ, প্রত্যেকটা কাজ ইনক্লুসিভ। সেই জায়গা থেকে আমরা চিন্তা করতেছি, আমরা সবাই মিলে একটা বাংলাদেশ যদি চিন্তা করি, প্রত্যেকটা মানুষের ডিসেবিলিটি আছে, ডিসেবিলিটি এটা কোনো বাধা না, এটা কোনো ব্যাপার না। এটাকে বাদ দেন, বাদ দেওয়ার পরে হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশের জায়গা থেকে সবাই সবকিছুই যেন করতে পারি, সবাই সবকিছু সব জায়গায় যেন গ্রহণযোগ্যতা আসে, সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করে কাজ করি। এই প্রোগ্রামটা ধরেন এইটারই একটা অংশ হিসাবে, যে আপনার আমি গল্প শুনতেছি, আপনার সাথে আমি কথা বলতেছি। আজকে ধরেন একটা নলেজ শেয়ারের একটা প্ল্যাটফর্মের মতো একটা মানে টোটাল ওভারঅল একটা প্রোগ্রাম হইলো। এই যে কথাগুলো বলতেছি, এটা হচ্ছে যে আমাদের পার্ট অফ সিআরডির ট্যাগলাইনের সাথে, যে ফিউচার ইজ ইনক্লুসিভ। আমরা কিন্তু চাইলে একটা চ্যানেলে যে আমি অ্যাজ আ হোস্ট হিসেবে কাজ করতে পারতাম না, হ্যাঁ আমাকে কেউ নিত না। তা আমি কি করতেছি, আমাদের এই ফেসবুকের মাধ্যমে দেওয়ার পর আমি সেটাকে আবার, দেখা যায় আপনার প্রোগ্রাম শেষ হলে, আমি আমার ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেটাতে আমি মনে করেন আপনার হচ্ছে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, এটার জন্য সবাইকে একটু আপনার পেজ থেকে আমরা একটা ইয়ে চাইবো, যে আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে হচ্ছে নেক্সট টাইম আমরা ইউটিউব থেকেই আমরা আসলে প্রোগ্রামগুলো করতে পারবো ইনশাআল্লাহ। জি ভাই, আপনি একটু লাস্ট বলে যান যে আসলে কি দরকার আসলে, বা আমরা একটু বলেন, আপনার সাজেশন আমাদের কাজে লাগবে। সবার যে নিয়ে আমি আপনাদের প্রথমে আমি সরাসরি
আপনার ওয়েবসাইটে ঢুকেছি, অনেকক্ষণ দেখেছি, প্রায় 10 মিনিট মতো দেখেছি। দেখার পর আমার মনে হয়েছে যে এটা ইনিশিয়েটিভ একটা আইডিয়া, দারুণ লেগেছে। এবং আপনি সাথে সাথে যে কিছুক্ষণ পর বললেন যে আপনার ওয়েবসাইটের লিংক দেওয়ার পর বললেন যে আমি আমাদেরটা লাইভ করি, আপনাকে চাই। আমি কেন নয় সেখানে। তারপরে আমি সাথে সাথে আপনাকে বললাম, চমৎকার। সেখানে সাজেস্ট যেটা থাকবে 2 ভাগে ভাগ করব। এক্স্যাক্টলি আমার চিন্তা ভাবনা, আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি। শিওর শিওর আহ, শিওর শিওর। আমি 2 ভাগে ভাগ করব। একটা পার্টে থাকবে যারা মোটামুটি আমার মতো জায়গা তৈরি করে ফেলেছে বা এখনো ডেভেলপিং এ আছে তাদেরকে, যারা পিছিয়ে আছে, যারা উঠতে চাচ্ছে বাট তাদের বিভিন্ন নেরো চিন্তা ভাবনা অথবা ফ্যামিলিগত ক্রাইসিস বা বিভিন্ন ক্রাইসিসের জন্য আটকে আছে বা মানসিক ভাবেও তারা ছোট আছে, তাদেরকে আলাদা করবে। তাদেরকে আলাদা করে 2 পার্টের জন্য 2 ধরনের একটা ট্রেন আপের ব্যবস্থা করা। তাদেরকে শিওর। কিভাবে নিয়ে যাব, যে এদেরকে কিভাবে নিয়ে যাব, এই চিন্তা ভাবনাটা। আর তাদেরকে চাকরি, ব্যবসা, এই জিনিসটার পাশাপাশি তাদেরকে তার কমিউনিটি নেতৃত্ব দেওয়ার জন্য, আহ, চিন্তা করার জন্য, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করা। যেমন আহ, তাদেরকে বলা যে ভাই, শুধুমাত্র কি আমরা আমাদের ডিসেবিলিটি পার্সন যারা আছে তাদেরকে লিড করব? না, আমরা যারা স্বাভাবিক আছে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে তার থেকে আমি সেরা। এই জিনিসটাকে লিড করার জন্য এক কথা বলতে গেলে কি বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন ট্রেন আপের জন্য, ট্রেন আপ দেওয়ার জন্য, সেটা তৃণমূল পর্যায়ে হোক। আর আমি আমার জায়গা থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছি। অনেক ছেলে মেয়ে বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাত হারাই ফেলতেছে, পা হারাই ফেলতেছে, বাড়ি থেকে বের হচ্ছে না, কান্না করতেছে, সেখানে যাচ্ছি দিনের পর দিন, প্রত্যেকটা দিন সেখানে বাইক নিয়ে যাচ্ছি, তার সাথে কথা বলতেছি, তাকে মোটিভেট করে ফিরে আনার জন্য চেষ্টা করছি। এরকম পার্সোনালি এগুলো আবার ফেসবুকে ফোকাস করি না, এই কাজগুলো জাস্ট এখানে বলি। ওই জায়গা থেকে আর আমি মাঝে মাঝে ঢুকবো, সেখানে আপনার সাথে তো কানেক্ট হয়ে গিয়েছি। আমি আপনাকে আমার পার্সোনাল আইডি থেকে রিকোয়েস্ট পাঠাবো, তখন আরো বেশি সুন্দরভাবে আমরা কানেক্ট থাকতে পারবো আমার মনে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। আর তাদেরকে চিন্তা করাইতে হবে, তাদেরকে যারা অডিয়েন্স আছেন, আশা করি আপনার প্রতিষ্ঠান ওই রকমই। আমি যে জিনিসটা খুঁজে নিচ্ছি সরকার থেকে, সেটা আমি খাওয়ার জন্য যে খেলেই শেষ হয়ে যাচ্ছে নিঃশেষে, মানে ওইটা ব্যবহার করার পর শেষ হয়ে যাচ্ছে, ওই কোনো জিনিস যেন আমি না খুঁজি। আমরা এমন কিছু যেন খুঁজি যেটা এখানে আসতে, আমার কাছে আস্তে আস্তে এরা 10-12 জনের কাছে বিলি হয়ে যাবে, তাদের কাছ থেকে আরো আরো বেশি বৃদ্ধি পাবে, জিনিসটা যেন বৃদ্ধি পায়। এর ফাঁকে আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে আরেকটা আমার নিজের জানার জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সিম অপারেটর আছে, প্রতিবন্ধীদের জন্য একটা নির্দেশনা ছিল, যখন ফিঙ্গারপ্রিন্টের ঘোষণা দিয়েছে সরকার, তখন প্রতিবন্ধী যারা 2 হাত নেই তারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছিল না। যেমন আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছি না, তখন বাংলাদেশের টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় থেকে বলে যে তাদের কাছে তাদের জন্য নমনীয় হতে। কারণ এখন তো হুট করেই সাথে সাথে চেঞ্জ হয়ে গেলে আমাদের জন্য তো ডিভাইসের ব্যবস্থা নাও হতে পারে, সেজন্য আমাদের জন্য একটু নমনীয় হতে বলেছিল। তো আমরা অনেক সময় মায়ের আব্বার বা আত্মীয় স্বজনের আইডি কার্ড দিয়ে আমরা সিম ব্যবহার করছি যারা আছে, এবং বর্তমানে কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই। আমাকে কিন্তু সরকার আইডি কার্ড দিয়েছে, ন্যাশনাল স্মার্ট আইডি কার্ড দিয়েছে, আমাকে কিন্তু পাসপোর্ট দিয়েছে, আমাকে কিন্তু সুবর্ণ নাগরিক করে দিয়েছে সরকারে, একটা সুবর্ণ নাগরিক হিসাবে আইডি কার্ড দিয়েছে, গোল্ডেন সিটিজেন বলছে আমাকে। বাট আমি নিজের নাগরিকত্ব দিয়ে একটা সিম কিনতে পারতেছি না। আমি রায়হান, প্রত্যেকটা অপারেটরের কাছে গেলে তারা বলে যে আমাদের তো এরকম সুযোগ সুবিধা নেই, সরকার তো আমাদেরকে নির্দেশ ওরকম দেয় না যে আপনাদের এই ব্যবস্থা। ফিঙ্গারপ্রিন্ট তো লাগবে একটা সিম তুলতে, ওনারা বলতেছে যে লাগবে, সেটা আমাকে বলবেন কেন, আমাকে সিম দিতে হবে।
কিন্তু তারা দিতে পারে নাই। বিহার যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন ওরাও কোনো নির্দেশনা দিতে পারে নাই। জি। তার মানে এই জায়গায় আমি এখন কি করতে পারি? আমাকে সরকার নাগরিকত্ব দিয়ে আবার নাগরিকত্ব কেড়ে নিয়েছে, আমাকে দ্বিতীয় মানে নাগরিকত্ব রেস্তোর করে দিয়েছে, যে আমি প্রথম শ্রেণী বলবো না, আমি যে নাগরিক, আমার আইডি কার্ড প্রথম আইডি কার্ড নয়, অথবা সরকার আমাকে নিয়ে একটা দুদুল্যমান অবস্থায় রেখে দিয়েছে না। আমি কি এই দেশের একটা যোগ্য প্রাপ্য সম্মান পাওয়ার মতো না? ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেখান থেকে ব্যাট দিচ্ছি, মোবাইলে কথা বলতেছি 100 টাকা 25 টাকা ব্যাট দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি সরকারকে ব্যাট দিচ্ছি। যে প্রতিবন্ধীদের সুরক্ষা আইনে স্পষ্ট বলা আছে, নাগরিকের সর্বোচ্চ, প্রতিবন্ধীদের কথা তো বাদ দিলাম, নাগরিকের সর্বোচ্চ এই সুযোগটা দিতে হবে, এবং প্রতিবন্ধী সুরক্ষা যে আইন রয়েছে সেখানে স্পষ্ট বলা আছে। সেগুলো বলার পরেও কিন্তু এই সুযোগটা সরকার আমাকে দেয় নাই। এটার জন্য আমি এই বিষয়ে কি আমার অজানা থাকতে পারে? এই বিষয়ে কি আপনার কোনো ডাটা আছে? হ্যাঁ, আপনাকে তো সুযোগ সুবিধা দিয়েছে এরকম। না 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 এইরকম হচ্ছে যে আমরা দেখেন আমাদের হচ্ছে যে যদি বলি যে আমার হচ্ছে যে এই লাইভ ক্লাসের আগেই আমাদের হচ্ছে যে পাবলিক পলিসি অ্যানালাইসিস নিয়ে আমাদের একটা ডিসকাশন চলতেছে, আমাদের ক্লাসটাই হচ্ছিল। সেই জায়গা থেকে হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে আমাদেরকে, আমি এই কথাটা লাস্টেই বলে আমি শেষ করতাম, সেটা এখনই বলে দিব আমি। সেটা হচ্ছে আমরা সুবর্ণ নাগরিক কথাটা, গোল্ডেন সিটিজেন কথাটা, শব্দটা ব্যবহার করে আমাদেরকে যেইভাবে মানে হ্যাঁ, কি বলা যায় অপমান, ধরেন একবার ডাইরেক্ট কথা হচ্ছে যে ভাই এই যে অপমান, হেনস্থা, লাঞ্ছিত, বঞ্চিত করা হচ্ছে যে দেশের সুবর্ণ নাগরিক গোল্ডেন সিটিজেন, তার ভাতা হচ্ছে 750 টাকা। সেই মানুষগুলো হচ্ছে কি বাংলাদেশে তাদের সংখ্যায় যে আপনার ডেটাবেস তৈরি করা হচ্ছে, সেখানে হচ্ছে 18 রকম, কিন্তু ওয়ার্ল্ডের আপনার ডেটাবেস ডব্লিউএইচ এর অনুসারে সেখানে 10 to 15% মানুষ সেখানে। আর এই মানুষগুলাই সমাজের সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত, তাহলে কেন ভাই সুবর্ণ নাগরিক কথাটা ব্যবহার করবে? দরকার নাই আমার সেই কার্ডের, যে কার্ডের কোনো মূল্য নেই। আমার কাছে ধরেন ডেবিট কার্ড আছে কিন্তু টাকা নেই, সেই কার্ডটা তো আমার কোনো ভ্যালু নেই, সেটার তো আমার প্রয়োজন নাই যে আমাকে সেটা পকেটে নিয়ে দেখানোর জন্য। তাহলে আমরা হচ্ছে দেখানোর পণ্য হয়ে গেছি। সেই জায়গা থেকে এই যে আপনি যে কথাটা বললেন যে আজকে সিমটা আপনি নিতে পারতেছেন না, এরকম কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু প্রবলেম আমরা প্রতিনিয়তই ফেস করি। ধরেন গভর্নমেন্ট র্যাম তৈরি করছে, বাট র্যাম থেকে নিজে ওঠার মতো সেই সুযোগটা নাই। তাহলে হচ্ছে তাহলে আপনি কেন র্যামটা তৈরি করছেন? আজকে সিম কোম্পানিগুলো এত আপডেট, সেই মানুষের কাছে সিমের যে অথরিটি যারা আছে, সেই ম্যানেজমেন্টের কাছে এই মেসেজটা এখন পর্যন্ত পৌঁছানো হয়। বাট আমাদের হচ্ছে যে ব্যাপারটা হয়েছে কি ভাই, আমাদের প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে মনিটরিং এর অভাব থাকে। কারণ কি আমরা তো হচ্ছে গন্ডারের চামড়ার মতো অবস্থা। সে জায়গা হচ্ছে যে আমরা তো একদিনে খোঁচা দিলে 3 দিন পর মনে করেন সেটা আমরা ফিল পাই যে আমাকে একটা খোঁচা আসছিল, বুঝছে, হ্যাঁ, গুতা দিছিল। ওই হ্যাঁ, জায়গা থেকে আমাদেরকে প্রতিনিয়তই দেখেন আমরা তো রেসপন্সিবল পারসন না। বাংলাদেশে আমরা যত যাই বলেন না কেন কোনো মানুষই রেসপন্সিবল না। যদি রেসপন্সিবল হইতো তাহলে প্রত্যেকটা কাজ, যে এই প্রতিবন্ধী মানুষের, ইন্ডিয়ার মধ্যে প্রতিবন্ধী মানুষের অধিকার আইনটাকে মাস্ট মেডিকেলে এমবিবিএস যারা পড়াশোনা করে তাদেরকে ফাইনাল ইয়ারে বাধ্যতামূলক যে ভাই তোমাকে এটা পড়তে হবে, আমাদের বাংলাদেশে এখনো হয়নি। দেখেন আমাদের প্রত্যেকটা জায়গায়, আমাদের জব সেক্টর গুলোতে আমি মনে করি, দেখেন আমি এটা হচ্ছে আপনি যে মোটিভেশন ক্লাসগুলো নিতে যান, আমি এটা বলতেছি যে মোটিভেশনাল স্পিকার যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের মতো প্রতিবন্ধী মানুষের এই কথাগুলো বলার প্ল্যাটফর্ম, তাদের একটা আর্নিং, তাদের প্রফেশনাল জায়গাও তৈরি হতে পারতো, যে অ্যাজ আ মোটিভেশন স্পিকার হিসেবে সে আর্ন করতেছে। বাট আমাদের প্রেক্ষাপটটা কিন্তু এরকম না, আমাদের প্ল্যাটফর্মটা ওইভাবে হয় নাই। আমাদেরকে ধরেন আপনি আজকে এখানে তো তৈরি হইতে পারছেন, সবার জন্য এই জায়গাটা তৈরি হয় না এখন পর্যন্ত। মোটিভেশন স্পিকার তারাই হয় যাদের সমাজে ফেস ভ্যালুটা আছে। আমার কথা হচ্ছে দেখেন আমাদের এই যে কথাটা আপনি বললেন যে সিমের জন্য আপনি যাচ্ছেন, আপনি নাগরিক, ভাই আমাদেরকে তো নামমাত্র সুবর্ণ নাগরিক মিরপুর 14-তে প্রতিবন্ধী ফাউন্ডেশন একটা বিল্ডিং করা হয়েছে ভাই, সেটা বিশাল আকারে খুবই সুন্দর। বাট হচ্ছে ওইখানে যা দেখেন যে তাদের এখানে কয়জন সুবর্ণ নাগরিক আছে। ভালো কথা, আপনি পলিসি মেকিং এর জায়গায় বলেন অথবা বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যেও আপনি চিন্তা করেন যে ওই উন্নয়ন সংস্থাগুলোতে লেখা থাকে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সেই জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তারা তো তাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গায় সুযোগ দেয় না, এক্সপিরিয়েন্স
গ্যাদার করার সুযোগ দিচ্ছে না। তারপর ওই জায়গাগুলোতে কয়টা প্রতিবন্ধী মানুষ আছে? যদি বলেন 10%, তারা বলে যে ভাই আপনারা চাকরি দেন। আমি বললাম, আমি ধরেন কাজ করি, আমি যা বলবো যে ভাই আমার প্রতিবন্ধিতা আছে, আমি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চাকরি দিচ্ছি, তারা কাজ পারে, আপনিও চাকরি দেন, তারা কাজ পারবে। এখন আমাদের হয়ে গেছে কি জানেন, আমার পকেটে টাকা আছে আমি দিব না, কিন্তু আমি আরেকজনকে বলতেছি বার ভাই কেন দেন না আপনি, টাকা আছে তো আপনার কাছে। তখন তো আপনি আমারে প্রশ্ন করবেন ভাই তোমারও তো টাকা আছে তুমি কেন দাও না। বিষয়টা হয়ে গেছে এখানে, বুঝছেন, যে সবার কাছে তেল আছে কিন্তু তেল তো সবাই দিবে না, যার তেলটা আছে, যার মাথায় তেল আছে তাকে আরেকজন তেল দিবে। তাকে তেল এই দিচ্ছে। সমাজ ব্যবস্থায় আমাদের চলতেছে, আমাদের এই কালচার, এই যে আপনি কথাটা বলছেন এটা নিয়ে আমাদের সবাইকে তৎপর হওয়া দরকার। আমাদেরকে যখন আমরা পলিসি গুলা তৈরি করা হয় বাংলাদেশে, তখন কি আপনি বাহাউদ্দিন রায়হান, আপনি কি কক্সবাজার থেকে বা আপনি চট্টগ্রাম থেকে কি আপনি পলিসি মিটিং যখন করা হয়েছে তখন কি আপনাকে ডাক দেওয়া হয়েছিল ভাই? আপনি তো একজন এডুকেটেড পার্সন, আপনি আপনার জায়গা থেকে আপনার সেই পরিমাণ মানে দক্ষতা, তারপর অভিজ্ঞতা প্রত্যেকটা আছে। কারণ আমার লাইফে আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে কি, আমার লাইফে প্রতিনিয়ত অনেক স্ট্রাগল করেছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় অভিজ্ঞতা, ঠিক না? সেই জায়গা থেকে আমাদের অভিজ্ঞতাটাকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে। শেষ করার আগে আমি আরেকটু কথা বলি। জি ন্যাশনালে যে প্রতিবন্ধী সংগঠনগুলো আছে, তারাও দেখি যে বিভিন্ন বুদ্ধি কাটিয়ে রাজনৈতিকভাবে তারা কাজ করে। তারা এমন কোনো সিদ্ধান্ত নেয় না যে প্রতিবন্ধীদের অ্যাকচুয়ালি তৃণমূল প্রতিবন্ধীরা লাভবান হয়, খুব কম সিদ্ধান্ত নেয়। তারাও সরকারের ওই চামচাগিরি করেই পেট চালাচ্ছে, এরকম ন্যাশনালের যে প্রতিবন্ধী এনজিও গুলো আছে আমি অনেক হ্যাঁ খোঁজ খবর দেখেছি। এখন দেখা যাচ্ছে যে তাদের নিয়ে কাজ করতে গেলে তারা মেইল করবে, প্রসেস করবে, পাঠাবে সরকারের কাছে, সরকার ফাইলে পড়ে থাকবে, আমরা আবেদন করেছি সরকারের কাছে। তখন থেকে প্রতিবন্ধী সংগঠনগুলো তখন থেকে কই এত বছর তারা তো কোনো খবর নেয় নাই, এখনো কেন ব্যবস্থা হচ্ছে না? তা আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আগামী আজকে 30 তারিখ, তো হয়তো আগামী 10 দিন পর, হয়তো আগামী 10 দিন পর 15 তারিখের দিকে অনশন করব বাংলা, এই যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। এই অধিকার এটার জন্য প্রয়োজন, যদি আমার জীবন দিতে হয় নাকি আমি ওখানেই দিব, আমি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি। তবে আমার আরো কিছু তথ্য, আরো কিছু ডাটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি সিদ্ধান্ত হ্যাঁ, নিচ্ছি আমি একাই ওখানে থাকবো। আশা করি আমার সাথে অনেক মানুষ আসবে, কারণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি সাংগঠনিক ভাবে যাইতাম, কিন্তু সাংগঠনিক ভাবে জিনিসটা যাইতে সাংগঠনিক যাইতে ভাবে যাওয়ার ক্ষেত্রে অনেক সংগঠন গুলো অনেক আপনার লম্বা হয়ে যাবে যাবে, না। কেন যাবে না, যায় না এরা ভাই অনেক। জানেন? হ্যাঁ, এরা হচ্ছে যে আপনার যে ধরেন যে প্রধানমন্ত্রীর সাথে কেউ দেখা করতে গেছে, সেই প্রধানমন্ত্রী মূল কথা কেউ বলে না, সবাই হচ্ছে যাওয়ার পরে প্রধানমন্ত্রী আপনি সুযোগ্য কন্যা, আপনি এটা সেটা। ধরেন যে 2 মিনিট সময়, ওনার তবে ব্যস্ত মানুষ, ওনার 2 মিনিট সময় ওনারা পাম দিছে 1.5 মিনিট, 30 মিনিট, 30 সেকেন্ড ছিল। সেই 30 সেকেন্ডে ওনার কথা বলার আগেই ওনার কথা শেষ হয়ে গেছে। তারপরে ভাই সেই মানুষটা কিভাবে কথাগুলো বলবে? ব্যাপারটা হচ্ছে আমাকে টু দা পয়েন্টে কথা বলার জন্য আমাকে হচ্ছে যে ওই পাম দেওয়ার সময় না, কারণ সেই যে বঙ্গবন্ধুর কন্যা সে তো নিজেও জানে, পুরো দেশবাসী জানে, সে তো অন্য মানুষের। তো এই ব্যাপারটা হচ্ছে যে আপনার যে মানুষটা আমি জানি বাহার ভাই, এই মানুষটা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ে, তাহলে তো আপনার পাম দেওয়া দরকার নেই যে ভাই আপনি কি। তা আমাকে হচ্ছে আপনাকে বলতে হবে ভাই ভাই আপনি এটা করতে হবে শেষ। বিষয়টা হচ্ছে যে টু দা পয়েন্টে যখন আমরা কথা বলতে পারবো, তখন হচ্ছে এই বিষয়গুলো খুব সহজ হবে, আমাদের কাজগুলো বাস্তবায়ন হবে। আপনি যে অনশনের প্রিপারেশন নিছেন, আমি আপনাকে আরেকটু করবো, সহজ করে দেবো, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনি অনলাইনে যে আপনি মানে যেভাবে প্রচারটা মানে সব বিষয় নিয়ে কথা বলেন, আই থিঙ্ক আপনি হচ্ছে যে এইটা নিয়ে হচ্ছে আপনি যেই জায়গাগুলোতে আপনার এক্সেস আছে সেই জায়গাগুলোতে সমান তালে এই প্রত্যেকটা বিষয়কে কথা বলবেন, তাহলে হচ্ছে কি প্রত্যেকটা মানুষ ভাই টনক নড়তে হবে। কারণ হচ্ছে ভাই আর কত সে ঘুমায় থাকবে, আর ঠিক না? কত। ঘুমানো থাকার অবস্থায় ঘুমায় থাকতে থাকতে তো আমাদের বিভিন্ন রোগ আইসা পড়তেছে, ঠিক না? এই হুম জায়গা হুম। থেকে আমাদের স্ট্যামিনা বাড়াইতে হবে, আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে আমাদেরকে আমাদের যারা ধরেন যে ভয়েস গুলো রেইজ করতেছি তাদেরকেই কথা বলতে হবে। কারণ হচ্ছে আমি বেসিক্যালি পার্সোনালি যদি চিন্তা করি যে ওপিনিয়ন থেকে, যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদেরকে কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, যে আমাদের কমিউনিকেশন স্কিল যতটা বেশি ডেভেলপ হবে তত আমরা হচ্ছে মানুষের সাথে যোগাযোগটা খুব সুন্দর করে করতে পারবো, এবং হচ্ছে আমার কথাটা আমি সবাইকেই বলতে পারবো। তাহলেই হচ্ছে যে অধিকার আদায় বলেন যাই বলেন অটোমেটিক হয়ে যাবে। কারণ কি, যখন আপনি কমিউনিকেশন মানে আপনার ভালো হবে,
আপনি একটা জায়গায় যে খুব সুন্দর করে আপনার কথাগুলো আপনি বলতে পারতেছেন, তখনই কিন্তু আরেকটা মানুষ আপনার কথাটা শুনবে। যদি আপনি নাই বলতে পারেন, আরেকজনকে দিয়ে বলান, তাহলে শুনবে না। ব্যাপারটা এই জায়গায় আমাদের হচ্ছে ইয়ে কথা। আর সিআরডিডি সবসময় মনে করেন সিআরডিডি বিশ্বাস করে, স্বপ্ন দেখে ভাই সবকিছু ডিফারেন্ট, কোনো ভাই তেলবাজিতে নেই, পামবাজিতে নেই। ব্যাপারটা হচ্ছে আমি যখন কথা বলবো যে সিআরডিডি সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস, অধিকারের কথা বলবো, উন্নয়নের কথা বলবো। সেই অধিকার উন্নয়নের কথা বলতে গেলে আমাকে সত্য কথাটাই বলতে হবে, কারণ আমি আমার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি। তাহলে আমার কমিউনিটি যখন রিপ্রেজেন্ট করতেছি, তখন আমাকে আমার কমিউনিটির কথা বলতে হবে, কে রাগ করলো, কে কি করলো। এইটা যদি আমি আহ ইয়া করি, সেই কথাটা হচ্ছে যে আপনার ওইভাবে আমরা কি বলা যায় সামনের দিকে এগোতে পারবো না। সেই জন্য হচ্ছে যে আমাদের কমিউনিটি আমাকে রিপ্রেজেন্ট, আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই জন্য সব জায়গায় যখন যাচ্ছি, তখন আমি কিভাবে চলি আমার লাইফ স্টাইল নিয়ে সবসময় শেয়ার করতে হবে, যে ভাই আমি এই কাজটা এইভাবে করতেছি, তুমি এই কাজটা কিভাবে করো। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। রাহান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমার সাথে অনেক লং টাইম, 1 ঘন্টা 40 মিনিট, আমি আসলে বুঝতে পারিনি এত সময় চলে যাবে। আলহামদুলিল্লাহ যে আমরা একটা ভালো ডিসকাশন হইলো, আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হইলো, যেটা হচ্ছে যে প্রত্যেকটা নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট ফর এভরি ডেভেলপমেন্ট, এভরি ডেভেলপমেন্ট। আর হচ্ছে যে আমি এই কথাটা বিশ্বাস করি যে আমাকে যদি কেউ বলে যে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, আমি ওই জায়গাটা থেকে টাকা না নিয়ে আমি চিন্তা করি ওই মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। কারণ হচ্ছে আপনার হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে অনেক সময় হসপিটালে আমরা যখন যাই, তখন কিন্তু একটা লোক, পরিচিত লোক অনেক কাজে দেয়, তখন কিন্তু অনেক টাকা বাঁচায়। তারপর হচ্ছে ডাক্তারের সাথে ভালো সার্ভিসটা আমি সাথে সাথে পেতে পারি, এবং হচ্ছে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, সুযোগ সুবিধা আমরা পাই। সেই জন্য হচ্ছে নেটওয়ার্কিং। আমি যখন ধরেন আমি আনফর্চুনেটলি কোনো সময় চট্টগ্রাম গেলাম, তখন কিন্তু আপনার সাথে দেখা হবে। সেই জায়গা থেকে আপনি আমাকে যে ইনফরমেশন গুলো ইনশাল্লাহ দিতে দেখা পারবেন। হবে। ঢাকা যাব, ঢাকা অনেক কাজে যেতে হতে পারে। আমিও চেষ্টা করে যাচ্ছি সবার জন্য। আমি আমার জায়গা থেকে আমি শুধুমাত্র যে প্রতিবন্ধী কমিউনিটির জন্য কাজ করে যাব এমন হ্যাঁ, না। বঞ্চিত, অধিকার বঞ্চিত, নিপীড়িত মানুষ সবার জন্য আমি কাজ করে যাব। এবং যারা আহ, আল্লাহ যাদের সবকিছু দিয়েছে কিন্তু একটা সাহস দেয় নাই, তাদের জন্য কাজ করে যাচ্ছি। জি এটাই ধন্যবাদ। কথা ছিল। মানসিকভাবে সবাই ভালো থাকবেন। আমি আর লাস্ট হচ্ছে যে আমাদের হচ্ছে যে শুধু যে জি, সিআরডিডি কাজ করতেছে এরকম না, আমাদের হচ্ছে আরো 2টা কাজ আমাদের চলতেছে। সেটা হচ্ছে আমাদের হেলথ ফার্স্ট একটা, আমাদের হচ্ছে যে এটা হেলথ সার্ভিস আমরা প্রোভাইড করি। সেই জায়গায় হচ্ছে আমাদের কি বলা যায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি, এবং হচ্ছে যে আপনার মেন্টাল হেলথ। আর পাশাপাশি হচ্ছে যে সামনে আমাদের হচ্ছে একটা আমাদের অফিস বর্তমানে আছে, সেটা হচ্ছে ছোট আকারে। আমরা ইনশাআল্লাহ মার্চে থেকে অফিস শুরু করবো ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে একটু বড় অফিস নিতেছি, আপনাকে ইনভাইট করতেছি, অবশ্যই আসবেন। আর হচ্ছে যে আমাদের কিন্তু ইনশাল্লাহ সার্ভিস অবশ্যই। হচ্ছে আমাদের হচ্ছে এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা যে ট্রেনিং গুলো প্রোভাইড করি, সেটা হচ্ছে নিপুণ উদ্যোক্তা প্রশিক্ষণ নামে ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। এবং নিপুণ উদ্যোক্তা আমাদের একটা ফেসবুক পেজ আছে, এবং হচ্ছে ওটার ওয়েবসাইটের কাজ চলতেছে। আমাকে লিঙ্ক দিয়ে দিও। আমাদের একটা হচ্ছে এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ, যেখানে হচ্ছে যে আমাদের যারা ট্রেনিং প্রোভাইড করতেছি তাদের পণ্যকে সেইখানে হচ্ছে ডিসপ্লে করা হবে, প্রমোশনের জায়গা, যেন হচ্ছে যে আমরা একটা বিশাল একটা পরিবার হইতে চাচ্ছি, যেটা হচ্ছে যে সবাই সব জায়গা থেকে কাজ করে এবং সকল মানুষকে নিয়ে, কারণ আমরা সবাই বাংলাদেশ, সেটাকে নিয়েই আজকের এই পর্যন্তই। বাহার ভাই ছিল, বাহার ভাই হচ্ছে আমাদের সাথে অনেক দূর থেকে জয়েন করেছেন। দেখেন অনলাইন কত সহজ, কত সুন্দর। বাহার ভাইকে এইভাবে আমরা আসলে সবাইকে কাজ করতে চাই, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। কারণ হচ্ছে আমাদের যারা আজকে এই প্রোগ্রামটা দেখলেন, তারা হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেয়ার করবেন। দেখেন আমরা হচ্ছে যে নিজে যদি আপনি আপনার গ্রহণযোগ্যতা তৈরি করতে চান, তাহলে আপনাকে হিরো হইতে হবে। সেই হিরোটা হচ্ছে কি আপনি আপনার নেতৃত্ব কখনো অন্য কারো কাছে হস্তান্তর করবেন না। যদি হস্তান্তর করে ফেলেন, তাহলে সেই নেতৃত্ব কখনো পাবেন না। আপনি যদি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে আপনারা ফলো করেন। আমরা হচ্ছে যে কি বলা যায় আপনারা আমরা জয় বাংলা অ্যাওয়ার্ড পাইছি, এটা জন্য অনেকে বলে যে আমরা রাজনৈতিক কথা ইয়া করি। এটা না, ব্যাপারটা হচ্ছে যে দেখেন বঙ্গবন্ধু কিন্তু একজন ছিল, সে একজন মানুষ কিন্তু পুরো দেশটাকে পরিবর্তন করে দিছে। তাহলে আপনি হচ্ছে যে দেশকে পরিবর্তন করা দরকার নাই, আপনি আপনার ইউনিয়নকে পরিবর্তন করেন, আপনার ঘরকে পরিবর্তন করেন, প্রত্যেকটা ঘরে ঘরে বঙ্গবন্ধু তৈরি হয়। তাহলে হচ্ছে কি একটা সময় দেখবেন যে আমরা 40 বছরে যা পারি, সেটা হচ্ছে অনেক কম সময়ে, তখন রকেট সায়েন্স অ্যাপ্লাই হবে। তাহলে হচ্ছে আমরা একটা বাংলাদেশকে স্বপ্ন দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।